বেশ। তো আমরা বলেছিলাম যে আজ হচ্ছে আমরা আমাদের বৈদিক জ্যোতিষের প্রথম দিনের ক্লাস করব, যেটার জন্য আমাদের প্রথম জানতে হবে জ্যোতিষের ইতিহাস এবং জ্যোতিষের দর্শন। তো জ্যোতিষের দর্শন জানার আগে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে জ্যোতিষের ইতিহাস। অর্থাৎ আমরা জ্যোতিষ পড়তে যাচ্ছি, জ্যোতিষ চর্চা করব, কিন্তু এই জ্যোতিষ কিভাবে এলো, কে আনলেন, এবং তার সামগ্রিক বিষয়ে আমাদের ভারতীয় জ্যোতিষের সম্পর্কে ইতিহাসটা আমরা জেনে নেব। প্রাচীন ভারতে শিক্ষার ভিত ছিল বেদ, এটা আমরা সকলেই জানি। এই বেদের পরবর্তীকালে বিস্তারিত ভাবে বোঝা এবং জানার জন্য যেটা রচনা হয়েছিল সেটি বেদেরই অঙ্গ, অর্থাৎ বেদাঙ্গ। এই বেদাঙ্গের আলাদা আলাদা ছখানা ভাগ রয়েছে। সেই ভাগগুলি কি কি? সেই ভাগগুলি হচ্ছে শিক্ষা, কল্প, ছন্দ, ব্যাকরণ, নিরুক্তি এবং জ্যোতিষ। অর্থাৎ বেদের অঙ্গ বা বেদাঙ্গের অঙ্গ হচ্ছে জ্যোতিষ। জ্যোতিষকে কিন্তু বেদের চক্ষুও বলা হয়ে থাকে। এই পর্যন্ত যদি আপনাদের মনে হয় কিছু নোট ডাউন করার, সেটা কিন্তু আপনারা করবেন। এবং এটা অবশ্যই বলবো যে এই যে আমরা বেদাঙ্গের 6টি ভাগ পেলাম, যখন আপনি পরবর্তীকালে জ্যোতিষ সম্পর্কে কাউকে বলতে চাইবেন যে জ্যোতিষটা আসলে কোথা থেকে এলো, তখন এটা কিন্তু আপনার জেনে রাখা উচিত যে বেদকে কেন, জ্যোতিষকে কেন বেদের চক্ষু বলা হয়। তো এই যে বেদাঙ্গের 6খানা বিভাগের কথা আমি বললাম, এটা আপনারা নোট ডাউন করে নিন। আমি কি আরেকবার বলবো 6টা বিভাগের নাম? হ্যাঁ, একটু ম্যাম হ্যাঁ ম্যাম। প্লিজ। হুম, আচ্ছা। শিক্ষা, লিখে নিন বেদাঙ্গের 6টি বিভাজন। শিক্ষা, ছন্দ, কল্প, ব্যাকরণ এবং জ্যোতিষ। 5টা হলো তো ম্যাডাম, শিক্ষা, ছন্দ, কল্প, ব্যাকরণ। শিক্ষা, ছন্দ, নিরুক্তি। কল্প, ব্যাকরণ, নিরুক্তি এবং জ্যোতিষ। হয়েছে? আচ্ছা, তাহলে এই বেদাঙ্গের একটি ভাগ হচ্ছে জ্যোতিষ শাস্ত্র। এই জ্যোতিষ শাস্ত্র প্রথম যেখানে পাওয়া যায় সেটি হচ্ছে ঋগ্বেদে। ঋগ্বেদে যত সঙ্গীত আছে বা সরি, ঋগ্বেদের যে সমস্ত মন্ত্র আছে, সেই মন্ত্রগুলোর কিন্তু বেশিরভাগই হচ্ছে কোনো না কোনো জ্যোতিষিক ঘটনার বিবৃতি। অর্থাৎ আমরা প্রথম জ্যোতিষের উল্লেখ পেয়েছি হচ্ছে ঋগ্বেদে। এবার বেদের রচনার সময়কাল নিয়ে নানা মুনির নানা মত বর্তমান। কারোর মতে বেদ রচনা হয়েছে প্রায় 5,000 বছর আগে বা তারও বেশি। আর কারো কারোর মতে বেদের রচনা হয়েছে প্রায় 3,500 বছর। তো আমরা মোটামুটি ঐতিহাসিকভাবে বলতে পারি যে খ্রিস্টপূর্ব 1400 শতকে জ্যোতিষের কিন্তু প্রচার এবং প্রসার, এই দুটি কিন্তু যথাযথভাবে হয়েছে। সেটি হচ্ছে খ্রিস্টপূর্ব 1400 শতক। এগুলোও আপনারা কিন্তু একটু লিখে নেবেন। পল্লবী, আমি কিছু শুনতে পাচ্ছি না, কারণ তোমার হয়তো মিউট করা রয়েছে। তাও শোনা যাচ্ছে না, জানি না তোমার মাইক্রোফোন কানেক্ট নেই। যাই হোক, হ্যাঁ এবার শোনা যাচ্ছে। বলছি যে খ্রিস্টপূর্ব 1400 শতকে কি বেদের সৃষ্টি হয়েছিল? না না, এই সময়ে জ্যোতিষের প্রসারটা হয়। বেদের সৃষ্টি মূলত বলা হচ্ছে যে 5,000 বছরের বেশি, আর অন্য মতে 3,500 বছরের বেশি। তাহলে 3,500 থেকে 5,000 থেকে
মানে 3500 থেকে 5000 এই পর্যন্ত ধরা যেতে পারে। এটা হচ্ছে বেদের রচনাকাল। আর মোটামুটি খ্রিস্টপূর্ব 1400 শতক থেকে জ্যোতিষের প্রচার এবং প্রসারটা শুরু হয়। ওকে, থ্যাংক ইউ ম্যাম। Okay. এরপর ভারতীয় জ্যোতিষের মূলত দুটো আলাদা আলাদা ধারা। একটি হচ্ছে বৈজ্ঞানিক ধারা, আরেকটি হচ্ছে দার্শনিক ধারা। এই বৈজ্ঞানিক ধারাগুলোর মধ্যে কি কি পড়ছে? পড়ছে গণিত, পড়ছে পঞ্চাঙ্গ, ক্যালেন্ডার এবং নক্ষত্র। এই যে বিষয়বস্তুগুলো, সেগুলো পড়ছে জ্যোতিষের বিজ্ঞানের মধ্যে। আর দর্শনের মধ্যে পড়বে কর্ম, কর্মের কর্মফল এবং ভাগ্যের বিচার। এই হচ্ছে ভারতীয় জ্যোতিষের দুটি মূল বিভাজন। এই পর্যন্ত ক্লিয়ার? না ম্যাম, গণিত, পঞ্চাঙ্গ, ক্যালেন্ডার, নক্ষত্র, আর একটা কি বললেন? আচ্ছা, আমি আবার বলছি। হুম। জ্যোতিষের বিজ্ঞান বিভাগের মধ্যে পড়ছে গণিত, হুম। পঞ্চাঙ্গ, হুম। ক্যালেন্ডার এবং নক্ষত্র। চারটে হলো তাহলে ম্যাম। হ্যাঁ, এটা লিখুন। ওকে। আর যখনই আমাদের জ্যোতিষের দার্শনিক বিভাগটা বা দর্শন বিভাগের মধ্যে যাব, তখন পড়ছে কর্ম বা কর্মের বিচার বা ভাগ্যফল। হুম। হুম। কর্মফল বা ভাগ্য, এই বিষয়টা পড়ছে দর্শনের মধ্যে। এই আলাদা দুটো বিভাগ ভারতীয় জ্যোতিষে বর্তমান। একটি হচ্ছে বৈজ্ঞানিক দিক এবং একটি হচ্ছে দার্শনিক দিক। ম্যাডাম, ক্যালেন্ডারের পর একটা কি বললেন? নক্ষত্র বলেছিলাম, ওকে। পঞ্চাঙ্গ বলেছিলাম, গণিত বলেছি, নক্ষত্র বলেছি, ক্যালেন্ডার বলেছি। ঠিক আছে? এ পর্যন্ত ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তো প্রাচীন গণিত জ্যোতিষে প্রথম স্থানকে স্থির রেখে, অর্থাৎ পৃথিবী স্থির, আর কাল বা সূর্যকে তখন কিন্তু গতিশীল মেনে আহ বিচার করা হতো। অর্থাৎ স্থানকে স্থির রেখে কাল বা সূর্যকে গতিশীল মেনে দেশ এবং কালের বিচার করা হতো। এই সময় মহর্ষি পরাশর প্রথম, যিনি স্থানের ব্যবহার করেছিলেন জ্যোতিষশাস্ত্রে, সেটি নক্ষত্রের অবস্থানের মাধ্যমে। ক্লিয়ার? মহর্ষি পরাশর প্রথম স্থানের বিচার করেছিলেন। মহর্ষি পরাশর প্রথম স্থানের ব্যবহার করেছিলেন জ্যোতিষশাস্ত্রে, সেটি নক্ষত্রের অবস্থানের মধ্যে দিয়ে। ওকে। এই প্রাচীন যুগে মূলত একটা ইতিহাসের, যে কোনো কিছুরই একটা ইতিহাসের যে বিভাজনটা হয়, সাময়িক যে বিভাজনটা হয়, সেটি সেই ইতিহাসের সময়ের ব্যাপ্তির উপর। অর্থাৎ প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তো আমাদের জ্যোতিষ শাস্ত্রের যে প্রাচীন যুগ, সেই প্রাচীন যুগে কি মানা হতো? যে না, যে স্থান সেটি স্থির, সূর্য ঘুরছে, এই বিশ্বাসে বিশ্বাস রেখে তখন বিচার করা হতো। এবং মহর্ষি পরাশর প্রথম স্থানের ব্যবহার শুরু করেন, যেটি কিনা নক্ষত্রের অবস্থানের মধ্যে দিয়ে। এবং তিনিই প্রথম জোডিয়াক বা রাশিচক্রের উদ্ভাবনটি করেন। মানে কিছু ঐতিহাসিকের মতে ওই সময় ভারতবর্ষের উপর গ্রিক সভ্যতার একটা প্রভাব দেখা যায়, কিন্তু তথাপি 28টি নক্ষত্র, 27+1 এরকম ভাবে লিখে রাখুন, 28টি নক্ষত্র এবং জোডিয়াক বা রাশিচক্রের প্রথম উদ্ভাবন কিন্তু ঋষি পরাশরই, মানে তার হাত ধরেই কিন্তু হয়। ম্যাম আরেকবার রিপিট করুন না। ম্যাম, হ্যাঁ, বলুন। গ্রিক সভ্যতার সাথে এটার কি সম্পর্ক হলো? গ্রিক সভ্যতার একটা প্রভাব দেখতে পাওয়া যায় ভারতীয় জ্যোতিষের উপর, এটা কিছু কোনো কোনো ঐতিহাসিকের মত। কিন্তু পরাশর মুনি, ঋষি পরাশর মুনি প্রথম, যিনি এই জোডিয়াক বা রাশিচক্রের উদ্ভাবন করেন। এবং 28টি নক্ষত্র তার হাত ধরেই কিন্তু উদ্ভাবন হয়। এবং তার যে রচিত আহ বৃহৎ পরাশর হরাশাস্ত্র,
এর মধ্যে দিয়ে কিন্তু আমরা এর যা কিছু প্রমাণ কিন্তু সেই সময়ের আমরা পাই, এই শাস্ত্রটির মধ্যে এই সমস্ত কিছুর প্রমাণ কিন্তু পাওয়া যায়। এটা কিন্তু আমরা একদমই জ্যোতিষ শাস্ত্রের হিস্ট্রি জানছি, একেবারেই ইতিহাস। ঠিক আছে। আচ্ছা, এরপর ওই সমসাময়িক না হলেও ওই একই ভাবধারা অর্থাৎ ওই একই মতবাদের আরো একজন হচ্ছেন, তিনি হচ্ছেন বরাহ মিহির। আপনারা সবাই নাম শুনেছেন। তাহলে ওই একই ধারা অর্থাৎ কি না, স্থানকে ঠিক রেখে মানে স্থানকে অপরিবর্তিত রেখে কাল বা সূর্যকে গতিশীল মেনে যে শাস্ত্রের চর্চা হতো, সেটি পরাশর মুনি এবং বরাহ মিহির এই দুজনই কিন্তু এই একই ধারা। আর কাল বা সময়, এই কাল বা সময়ের যিনি ব্যবহার করেন তিনি হচ্ছেন ঋষি ভৃগু। ঋষি ভৃগু টাইমকে ব্যবহার করেন, আর ঋষি পরাশর তিনি হচ্ছে স্থানকে ব্যবহার করেন। আর এই স্থান এবং টাইম অর্থাৎ স্পেস এবং টাইম এই যে দুটো, এই দুটোকে একত্রে যিনি ব্যবহার করেছিলেন জ্যোতিষ শাস্ত্রে তিনি হচ্ছেন ঋষি জৈমিনী। ম্যাম একবার রিপিট করুন। হ্যাঁ, কোনটা রিপিট করব? ম্যাম বড় বরাহমিহির repeat করুন। বরাহমিহিরও হচ্ছে এই সমগোত্রী, মানে একই ভাবধারা, যেভাবে পরাশর মুনি এগোচ্ছেন সেই একই ভাবধারার হচ্ছে ঋষি সরি বরাহমিহির। আর এরপরে মানে এছাড়া এটা আমি যেমন স্থানের কথা বললাম, টাইমটাকে ক্যালকুলেশন করেছেন, টাইমটাকে গুরুত্ব দিয়েছেন বা টাইমটাকে ব্যবহার করেছেন হচ্ছে ঋষি ভৃগু। আর এই টাইম এবং স্থান এই দুটোকে একত্রে যিনি ব্যবহার করেছেন জ্যোতিষশাস্ত্রে তিনি হচ্ছেন ঋষি জৈমিনী। ম্যাম নামটা আরেকবার বলবেন? ঋষি জৈমিনী, জৈমিনী নাম শুনেছেন? আমি আর বলবো, বর্গের জয় ঐকার ময়ূষী নবিনী। জেমিনি আমি শুনেছি, পড়েছি। হ্যাঁ, যেটা জেমিনি ওটাই জৈমিনী। ক্লিয়ার? এ পর্যন্ত হলো? টাইম এন্ড প্লেস দুটোকে যে বিচার করা হচ্ছে, এইটা মানে এক্স্যাক্টলি কোন প্লেসের কথা বলা হচ্ছে? আমাদের বার্থ প্লেস বার্থ প্লেস, নাকি? এক্স্যাক্টলি। মানে দেশের ক্ষেত্রে দেশ, বা যখন আপনি কোনো পার্টিকুলার মানুষের ক্ষেত্রে যখন তার জন্মচার্ট আবিষ্কার করা হচ্ছে তখন যে সময়, সেই সময় বা সেই প্লেস। তখনো পর্যন্ত থ্যাংক ইউ। যেহেতু আলাদা আলাদা ভাবে বিভাজন হয়নি প্রাচীন শাস্ত্রে, তখনো পর্যন্ত আলাদা আলাদা ভাবে জ্যোতিষশাস্ত্রের বিভাজনটা হয়নি, তখন সামগ্রিকভাবে বলা হচ্ছে। এরপরে আমরা আসবো বিভাজনটাতে, এখনো আমরা বিভাজনটাতে এসে পৌঁছইনি। আপনারা স্থান এবং কাল এই দুটো ভাবেই লিখতে পারেন। মোটামুটি প্রাচীন যুগের শেষের দিকে, মানে বলা হয় যে গুপ্ত যুগেই জ্যোতিষ শাস্ত্রের সর্ববৃহৎ মানে সর্বব্যাপক প্রসারটা হয়। এবং প্রাচীন যুগের শেষে মোটামুটি আমরা জ্যোতিষ শাস্ত্রের একটি পরিপূর্ণ সংকলন পাই, যেখানে নক্ষত্র, যেখানে রাশি, যেখানে বর্ণ, যেখানে গুণ তত্ত্ব ইত্যাদির পরিপূর্ণ একটা বিকশিত রূপ আমরা কিন্তু প্রাচীন শাস্ত্রের শেষের দিক মানে প্রাচীন যুগের শেষের মধ্যে আমরা পেয়ে যাই। ক্লিয়ার? এইটুকু কি ক্লিয়ার হয়েছে? নো ম্যাম। হয়েছে। আচ্ছা, এরপর আরেকবার বলুন, প্রাচীন যুগের শেষের দিকে কি কি পাই আমরা? মোটামুটি আমরা জ্যোতিষের যে পূর্ণ একটা পরিপূর্ণ রূপ, অর্থাৎ তার মধ্যে নক্ষত্র, রাশিচক্র, গুণ, তত্ত্ব এই সমস্ত কিছু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি প্রাচীন যুগেতেই। এরপর আসছে প্রাচীন যুগের শেষে আমরা যাচ্ছি মধ্যযুগে। মধ্যযুগে আমরা পাচ্ছি আর্যভট্টকে। এই আর্যভট্ট যিনি কিনা প্রথম শুরু করেছেন সূর্য কেন্দ্রিক গণনা, অর্থাৎ এই সময় পৃথিবীর প্রকৃত অবস্থান, পৃথিবী কত ডিগ্রিতে হেলে আছে, পৃথিবী থেকে সূর্য এবং চন্দ্রের কৌণিক দূরত্ব, এই সমস্ত গণনা তিনি শুরু করেন কিন্তু আর্যভট্ট মধ্যযুগে। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে গ্রহ নির্ণয়ের যে পদ্ধতিটা, এর আগে আমরা নক্ষত্র পর্যন্ত পেয়েছি, এবার মধ্যযুগে আমরা পেলাম আর্যভট্টের হাত ধরে, সেটি হচ্ছে গ্রহ নির্ণয় পদ্ধতি। এবং এরপরে জ্যোতিষের আরেকটি যেটি ধাপ এগোলো সেটা হচ্ছে জ্যোতিষের বিভাজন। এই জ্যোতিষ শাস্ত্রটিকে তখন চারটি আলাদা আলাদা ভাগে
ভাগ করা হলো সেই ভাগগুলো হচ্ছে, প্রথম হচ্ছে যেটাকে আমরা বার্থ চার্ট বলি, জন্মকুণ্ডলী বা জাতচক্র। প্রথম হচ্ছে জাতচক্র। ম্যাডাম এটা মধ্যযুগেই হয়েছিল তাই তো? এটা মধ্যযুগে, হ্যাঁ। জ্যোতিষ শাস্ত্রের যে বিভাজন সেটা আমরা মধ্যযুগে গিয়ে করছি। চারটি ভাগে ভাগ করা হলো জ্যোতিষকে। একটি হচ্ছে জাতচক্র, তারপর 2 নম্বরে লিখবেন হচ্ছে মুহূর্ত গণনা, অর্থাৎ কোন মুহূর্ত কার জন্য শুভ, কখন অন্নপ্রাশন হবে, কখন বিয়ে করা হবে, কোন দিনটা শুভ হবে, যাত্রার জন্য কোন মুহূর্তটা শুভ, এই যে আহ আলাদা আলাদা নির্ণয়ীকরণ, এই যে সময়গুলো, সেই সময়টাকেও এইভাবে ভাগ করা হচ্ছে, সেটা হচ্ছে মুহূর্ত শাস্ত্র। ক্লিয়ার? আচ্ছা, ক্ষণ গণনাকে এখানে বলা হচ্ছে, ক্ষণ গণনা। ক্ষণ গণনা, একদম মুহূর্ত বা ক্ষণ একেবারেই। আচ্ছা, এরপরে আপনারা লিখবেন সেটি হচ্ছে নিমিত্ত শাস্ত্র, অর্থাৎ জাগতিক যা কিছু, মানে এই ভূমিকম্প আহ বা আহ, সামগ্রিক যে বিচার, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদির যে বিচার, সেটা এখান থেকে এই একটা বিভাগ। আর তারপরে লিখবেন হচ্ছে প্রশ্ন জ্যোতিষ। এটি একটা আলাদা পদ্ধতি, যেটাকে আহ যে মুহূর্তে আপনি প্রশ্ন করছেন সেই মুহূর্তটিকে ধরে গণনা। এই চারটি বিভাগে বিভাজিত হলো জ্যোতিষ শাস্ত্র, সেটি হচ্ছে মধ্যযুগে। এ পর্যন্ত ম্যাডাম ক্লিয়ার? তৃতীয় নম্বর বিভাগটা একবার বলবেন? দেবেন এগুলোর? আমি কিছু শুনতে পাচ্ছি না আপনাদের কথা, একটু একজন করে বলুন। একটু যদি ইংরেজিগুলো বলে দেন পরপর, বার্চার যেরকম একটা বললেন আর বাদ বাকিগুলো। এগুলো সব আমি গ্রুপে আপনাদেরকে একদম যখন নোট দিয়ে দেবো তখন ওকে, পরিপূর্ণভাবে পেয়ে যাবেন। ওকে, ওকে। হুম। কারণ কি, আমাদের একটা কথা বলি, আমাদের 1.5 ঘন্টার ক্লাস, হ্যাঁ, একটু বলে নিই। তো এই বিভিন্ন জনের না বিভিন্ন রকম সমস্যা থাকবে, এবং এই সমস্যাগুলো মেটানোর জন্য আমরা গ্রুপটা করেছি। প্রত্যেকটা ব্যাচের গ্রুপেরই একটা করে গ্রুপ থাকে। এবার প্রত্যেকের যে সমস্যাগুলো, সেই সমস্যার সমাধান যদি আমরা ক্লাসে করতে থাকি, তাহলে আমরা আমাদের সাবজেক্টটাকে এই 1.5 ঘন্টার মধ্যে প্রত্যেক দিনের যে নির্দিষ্ট আমাদের ক্লাস সূচি থাকবে, সেটাকে কিন্তু কমপ্লিট করতে পারবো না। আপনাদের ক্লাস করতে করতে অনেকেরই অনেক রকম সমস্যা, অনেক রকম প্রশ্নের উদ্রেক হবে। সেগুলো আপনারা নিজেদের খাতায় বা আপনারা চ্যাট বক্সে লিখে রাখতে পারেন, যেগুলো আমরা পরবর্তীকালে কিন্তু গ্রুপে আলোচনা করব। একদম প্রত্যেকের উত্তর আমরা গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে। Clear? আচ্ছা, এবার মধ্যযুগ হলো, এরপর চলে যাব আমরা আধুনিক যুগে। আধুনিক যুগ মূলত ব্রিটিশ পিরিয়ড। এই ব্রিটিশ পিরিয়ডে সেই রকম ভাবে কিন্তু জ্যোতিষ শাস্ত্রের কোনো রকম নতুন কোনো সংযোজন হয়নি। এই সময় যেটা হয়েছে সেটা হচ্ছে পুরনো যা কিছু সম্পদ, তারই বারবার করে পর্যালোচনা বা তারই বারবার করে চর্চা। এর ফলে যেটা হয়েছে যে জ্যোতিষ জগতের যা কিছু খামতি ছিল বা যা কিছু সংস্করণের অভাব ছিল, সেগুলোর একটা পরিপূর্ণ রূপ আমরা কিন্তু আধুনিক যুগে পেয়েছি। কিন্তু আধুনিক যুগে কোনো রকম ভাবে জ্যোতিষের নতুন সংযোজন হয়নি। মধ্যযুগে যেটা আরো একটা বিষয় হয়েছিল, সেটা হচ্ছে হ্যাঁ, মধ্যযুগে দক্ষিণ ভারতে নারী শাস্ত্রের প্রচার এবং প্রসার হয়েছিল, যেটি হচ্ছে ভৃগু সংগীতার মাধ্যমে, ভৃগু রচিত ভৃগু শাস্ত্রের মাধ্যমে। এই নারী জ্যোতিষের যে প্রচারটা, সেটাও হয়েছিল কিন্তু মধ্যযুগে। বিংশ শতাব্দীতে আমরা স্বনামধন্য কিছু প্রেডিক্টিভ বা ম্যাথমেটিক্যাল অ্যাস্ট্রোলজারের নাম আমরা পেয়েছি। সেগুলো বিভি রামান, কেপি কৃষ্ণমূর্তিজি বা রূপনারায়ণ যোশী ইত্যাদি মানুষজনকে আমরা কিন্তু বিংশ শতাব্দীতে জ্যোতিষ শাস্ত্রের ক্ষেত্রে পেয়েছি। তো এই যে মূলত যে বিষয়গুলো আমরা জানলাম, সেটি হচ্ছে জ্যোতিষের ইতিহাস। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে জ্যোতিষ কেবলমাত্র যে আহ গণনা বা জ্যোতিষ কেবলমাত্র যে প্রেডিকশন, তা কিন্তু নয়। জ্যোতিষ একাধারে বিজ্ঞান, আধ্যাত্মবাদ এবং যেটা হচ্ছে দর্শন, এর সংমিশ্রণ মিশ্রণ। মানে আমরা বলতে পারি যে এই মহাজাগতিক যা কিছু, তার সঙ্গে নিজের বা আত্মার যে সংযুক্তিকরণ, তাই কিন্তু জ্যোতিষ। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে জ্যোতিষের দর্শন। জ্যোতিষের দর্শন বলতে আমরা কি বুঝি? জ্যোতিষ কথাটাকে যদি আমরা ভাঙি, অর্থাৎ সন্ধি বিচ্ছেদ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে জ্যোতি এবং ঈশ। জ্যোতি যুক্ত ঈশ করলে আমরা পাচ্ছি হচ্ছে জ্যোতিষ।
এই জ্যোতিষ কথার অর্থ হচ্ছে ঈশ্বর মাধ্যমে প্রেরিত একটি আলো। জ্যোতি অর্থাৎ আলো, যেটি আমরা ঈশ্বরের মাধ্যমে পাচ্ছি। কিন্তু জ্যোতিষ শাস্ত্রের মধ্যে ঈশ্বরের আলো কিভাবে পাচ্ছি? এইখান থেকে আমাদের জ্যোতিষের দর্শনটা শুরু হলো। অর্থাৎ আমরা এই মুহূর্তে যেটা পেলাম সেটি হচ্ছে যে একটি মানুষের ব্যক্তিগত জন্ম কুণ্ডলী, যেটাকে আমরা বার্থ চার্ট বলে থাকি। এই বার্থ চার্টটা আসলে কি? এই বার্থ চার্টটা আপনারা যখন ওপেন করবেন দেখবেন একটা নির্দিষ্ট লগ্ন থাকে, একটা নির্দিষ্ট রাশি থাকে, এবং বাকি গ্রহগুলো বিভিন্ন রাশিতে বিভিন্ন ভাবে অবস্থান করছে। যেটা যারা একদম প্রথম ক্লাস তাদের জন্য একটু বুঝতে অসুবিধা হবে, তারা শুনুন, ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন। কিন্তু এই যে নির্দিষ্ট চার্টে লগ্ন সাপেক্ষে প্রত্যেকটা গ্রহ আলাদা আলাদা, এই যে নটি গ্রহের নাম আমরা জানবো, বা যারা জানি তারা জেনেছি। নটি গ্রহ কেন লগ্ন সাপেক্ষে বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন ভাবে বসে আছে, এর কারণটা হচ্ছে এই জ্যোতিষের দর্শন। অর্থাৎ কিনা বলা হচ্ছে এই জ্যোতিষের যে জন্ম চার্ট বা লগ্ন কুণ্ডলী, সেটা কিন্তু আমাদের প্রিভিয়াস লাইফ বা পাস্ট লাইফের কর্মের ফল, যেটি এক জন্মও হতে পারে এবং একাধিক জন্মও হতে পারে। এই একাধিক জন্মের কর্মের ফল হিসাবে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে এই জন্মের লগ্ন কুণ্ডলী। এবং এই লগ্ন কুণ্ডলীর মধ্যেই নির্দেশিত আছে ওই গ্রহগুলির দ্বারা কর্ম, যেটি ঈশ্বর গুপ্ত ভাবে, এই কারণেই জ্যোতিষশাস্ত্রটিকে গুপ্ত বলা হয়, যে সেটা বলতে পারি আমরা যে কোড ল্যাঙ্গুয়েজ করে করা আছে, যে এইভাবে এই গ্রহটি আছে, অর্থাৎ এই ব্যক্তির এই রকম কর্ম যদি করেন তাহলে এই ব্যক্তি এই কর্মের মাধ্যমে এই নির্দিষ্ট ফলটি পাবেন। এটিই হচ্ছে ঈশ্বর নির্দেশিত আলো, যেটি খুঁজে বার করা হচ্ছে একজন জ্যোতিষীর কাজ। এক্ষেত্রে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, প্রথমেই জানবো যে আমরা কি করি, জ্যোতিষের কাছে একজন মানুষ কি জন্য আসেন? তার ভাগ্য গণনার জন্য। এবার এই ভাগ্য কথাটার অর্থ কি? ভাগ্য কথার অর্থ যেটি আমার ভাগে পড়েছে, অর্থাৎ যা আমি নিয়ে জন্মগ্রহণ করেছি। ভাগ্য কথার অর্থাৎ যা আমার ভাগে পড়েছে। কিভাবে ভাগে পড়লো? না, আমাদের পূর্ব জন্মের কর্মের মাধ্যমে। এই ভাগ্যটিকে দুটি আলাদা আলাদা ভাবে ভাগ করা যায়। একটি হচ্ছে দৃঢ় ভাগ্য বা প্রারব্ধ ভাগ্য, দ্বিতীয়টি হচ্ছে অদৃঢ় ভাগ্য বা নিত্য কর্মের মাধ্যমে সৃষ্ট ভাগ্য। ক্লিয়ার? এইটুকু কি ক্লিয়ার? ম্যাম দু রকম ভাগ্য বললেন। হ্যাঁ, একটি হচ্ছে দৃঢ় ভাগ্য বা প্রারব্ধ ভাগ্য, দ্বিতীয়টি হচ্ছে অদৃঢ় ভাগ্য বা নিত্য কর্মের মাধ্যমে সৃষ্ট ভাগ্য। আচ্ছা, এবার এই যে প্রারব্ধ ভাগ্য বা দৃঢ় ভাগ্য কাকে বলা হয়? আপনারা যখন জ্যোতিষ চর্চা করবেন বা আপনাদের ব্যক্তিগত জীবনেরও প্রত্যেকেরই একটা কমন প্রশ্ন থাকে, সেটি হলো ভাগ্য কি পরিবর্তন করা যায়? এই ভাগ্য পরিবর্তন করা যায় কিনা, কি মতবাদ? আপনাদের কি মনে হয় ভাগ্য কি পরিবর্তন করা যায়? না। হ্যাঁ যায়। যায়। পল্লবী, পল্লবী কি মনে হয় ভাগ্য পরিবর্তন যায়, করা যায়? 30-40% করা যায়, আচ্ছা, আমার তাই মনে হয়। ওর মনে আমারও তাই হচ্ছে মনে ভাগ্য হয়। পরিবর্তন করা যায়। বাকিদের কি মত? এই জীবনের কি মনে হয় ভাগ্য পরিবর্তন করা যায়? না না ম্যাম, ভাগ্য পরিবর্তন করা যায় না না। ম্যাম। ওর মতে যেটা ভাগ্য হলো সেটা পরিবর্তন যায় না। আচ্ছা, যোগীরাজ বাবু আপনার কি মত, ভাগ্যরাজ করা যায়। যায়? না না। আচ্ছা, তাহলে আমরা দুটো গ্রুপ পাচ্ছি। আমার মনে হয় করা যায়। হ্যাঁ, এখানে উনি প্রবল বাবু বললেন ভাগ্য পরিবর্তন করা যায়। বেশ ভালো, আমরা কম দুটো করা গ্রুপ যায়, পেলাম। প্রভাবটা কম করা যায় কর্মের মাধ্যমে, পুরো পরিবর্তন করা যায়। বেশ, তাহলে আমরা দুটো গ্রুপ পেয়েছি। একটা গ্রুপ বলছে ভাগ্য পরিবর্তন করা যায়, আর একজন বলছে ভাগ্য পরিবর্তন করা যায় না। তাহলে এটার মধ্যে সত্যতা কতটুকু এবং কতটুকু সত্য নয় সেটুকু আমরা খুঁজে বের করবো। পল্লবী বলেছে 30% চেঞ্জ করা যায়। আসলে ভাগ্য পরিবর্তন করা যায় কি যায় না
তার জন্য আমাদের আগে ভাগ্যকে খুব ভালোভাবে জেনে নিতে হবে। আমরা যেটা বললাম যে প্রারব্ধ ভাগ্য বা দৃঢ় ভাগ্য, এই ভাগ্যটার পরিবর্তন সম্ভব নয়। অর্থাৎ পল্লবী সেন হয়েই কেন জন্মগ্রহণ করেছে, সে পল্লবী রায় হলো না কেন, সে পল্লবী জয়সওয়াল হলো না কেন, এই যে প্রশ্নের উত্তর, এই উত্তরটা কিন্তু পল্লবীর প্রিভিয়াস লাইফে রয়ে গেছে। এবং সেই যে কর্মের ফল স্বরূপ এই জন্মে পল্লবীর সেন হয়ে জন্মগ্রহণ করা, এই কারণটা কিন্তু অপরিবর্তনীয়, এটা পরিবর্তন করা যায় না। পল্লবী এই জন্মে কার সন্তান হিসেবে জন্মগ্রহণ করবে সেটা কিন্তু নিশ্চিত। এবং কর্ম, পল্লবী কি কর্ম করবে এই জন্মে জন্মগ্রহণ করার পর, তার জীবিকা কি হবে সেটাও নিশ্চিত। জীবন কাকে স্ত্রী রূপে গ্রহণ করবে সেটাও নিশ্চিত। এবং সন্তান, কারোর সন্তান প্রাপ্তি হবে কি হবে না, হলে সন্তান পুত্র হবে কি কন্যা হবে, হলে সে কেমন হবে, এই যে বিষয়গুলো, এইগুলো নিশ্চিত, এগুলোকে কোনো রকম ভাবেই পরিবর্তন করা যায় না। একটা জিনিস আমরা এখানে একটু বলবো, সেটা হচ্ছে এখানেই চলে আসছে দুটো মতবাদ। একটা হচ্ছে অদৃষ্ট ভাব, অর্থাৎ যারা মনে করে যে আহ যা কিছু ঘটছে এই সব কিছু প্রিপ্ল্যান্ড, মানে গাছের একটা পাতাও যদি পড়ে সেটাও ঈশ্বরের নির্ধারিত। এই আপনারা সকলে এখানে আজকে ক্লাস করছেন, এর এই ইচ্ছেটা ঈশ্বরের ছিল, তাই আপনারা এখানে জয়েন করতে পেরেছেন, না হলে পারতেন না। এটা এক এক পক্ষের মতবাদ, তাদেরকে বলা হচ্ছে অদৃষ্টবাদ। আর একটা মতবাদ আছে যেটা হচ্ছে পুরুষার্থ। তারা কি বলেন, আমি যদি আজকে নেটটা অন না করতাম, আমি যদি শুয়ে থাকতাম, আমি যদি ক্যামেরা অন না করে এখানে এসে না বসতাম, তাহলে কি আমার এই ক্লাসটা জয়েন করা হতো? অর্থাৎ আমার চেষ্টাও থাকতে হবে, শুধু ভাগ্য বলে কিছু হয় না, আমার চেষ্টাটাও থাকতে হবে। এই যে দুটো মতবাদ, এর দুটোই সত্য এবং দুটোই অখণ্ডনীয়। এই দুটো মতবাদ যুগের পর যুগ চলে এসছে এবং আগামীতেও যাবে। কোনটা যে সত্যি এবং কোনটা যে কত পার্সেন্ট সত্যি নয়, এই বিচার করা সম্ভব নয়। যেমন অদৃষ্ট ভাববাদ সত্য, তেমন ভাবে আপনার পুরুষার্থ অর্থাৎ আপনার চেষ্টাটাও সত্য। এই দুটো মতবাদকে নিয়েই আমাদের চলতে হবে। তাহলে আমরা যেটা পেলাম প্রথমে সেটা হচ্ছে ভাগ্যের কোন কোন জিনিসগুলো দৃঢ়। এই যে আমরা জন্মগ্রহণ করেছি, এখানেই বলবো আর এক পক্ষ বলবে যে সবই আমার কর্মফল। মানলাম সবই আমার কর্মফল। এবার কর্মফল এইখানটায় যদি আমি প্রশ্ন করি, যে আমি যখন ধরুন আমি একটা পাড়াতে বা একটা শহরে বা একটা যেখানে দেশে জন্মগ্রহণ করেছি, এবং আমি জন্মগ্রহণ করে বেশ মানুষ হিসাবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করেছি। অর্থাৎ আমার খাওয়া, আমার পড়া, একদম শিশু অবস্থায় বলছি, খাওয়া পড়া যত্ন এবং পারিবারিক প্রতিপত্তি, এগুলোর কোনো কিছুরই অসুবিধা হয়নি, আমি বেশ সুন্দরভাবে মানুষ হয়েছি। যেদিন আমি জন্মগ্রহণ করেছিলাম, যে হসপিটালে আমার জন্ম হয়েছিল, ওই একই নক্ষত্রে একই তিথিতে একই স্থানে ফুটপাতে একটা পাগলের বাচ্চা, পাগলিনীর বাচ্চা জন্মগ্রহণ করলো। সেদিন হিসাব করলে সেই একই নক্ষত্র একই তিথি, তাহলে তার বাচ্চার তার লগ্ন হিসাবে তার যে সমস্ত প্ল্যানেটারি পজিশন সেম সেম, আমার যা তারও তাই। একটা কুকুরও যদি জন্মগ্রহণ করে তারও তাই। তাহলে আমাদের কি দুজনেরই ভাগ্য সেম হবে? সেম কি হয়? হয়। কিরকম ভাবে বলি, এক্ষেত্রে ছোট্ট গল্প বা উপাখ্যান বলি। সম্ভবত আমার রাজার কথা মনে পড়ছে না, কিন্তু ঐতিহাসিক একজন, যার সেই রাজার পুত্র ছিল, এবং রাজার সঙ্গে একই দিনে জন্মগ্রহণ করেছিল মন্ত্রীপুত্র, এবং যাদের আহ এই লগ্ন এবং চার্ট বা যাবতীয় যা কিছু সেম। তো যেদিন বিচার করে জানা গেল যে রাজার পুত্রের চতুষ্পদ একটা প্রাণীর প্রাপ্তির যোগ আছে, তো রাজার পুত্র চতুষ্পদ প্রাণী, সেটা স্বভাবতই কি হওয়া উচিত সেই সময় যখন পশুকেও একটা বড় প্রাপ্তি হিসাবে ধরা হতো, তাহলে সর্বপ্রাপ্তি যেটাকে আমরা ধরবো সেটা হচ্ছে হাতি। তো রাজার পুত্র সেই দিন, যেদিন একটা চতুষ্পদ প্রাণী প্রাপ্ত হয়েছিল, হাতি প্রাপ্ত হয়েছিল, সেই দিন ওই যে মন্ত্রীপুত্র, তারও কিন্তু চতুষ্পদ প্রাণীরই প্রাপ্তিযোগ রয়েছে। কিন্তু সে তো হাতি পায়নি, সেও একটা প্রাণী পেয়েছিল, সেটি হচ্ছে একটি মেন্ডক, মানে একটা ব্যাঙ। সেও ওই ব্যাঙ মানে চতুষ্পদ প্রাণী পেয়েছিল,
কিন্তু ভেরিয়েশনটা দেখুন, এই যে ভেরিয়েশনটা, এটা কিভাবে হচ্ছে? এটি হচ্ছে আমার প্রিভিয়াস লাইফের কর্ম। আমরা যেভাবে আমাদের কর্মের মাধ্যমে বিগত জীবনগুলোতে যা সঞ্চয় করে রেখেছি, সেই সঞ্চয়ের ফল স্বরূপ শিরোনাম এক হতে পারে, কিন্তু পার্থক্য থাকবেই। এই প্রসঙ্গে আপনাদের আরেকটা উপাখ্যান আমি বলি, এগুলো আপনাদের জন্য প্রয়োজনীয় এবং আপনারাও পরবর্তীকালে বলবেন। পিতামহ ভীষ্মের নাম আমরা সকলে শুনেছি। পিতামহ ভীষ্মের মৃত্যু হয়েছিল শরশয্যায়, মানে তীরের উপর শায়িত অবস্থায় তার মৃত্যু হয়েছিল। তো যখন এরকম মৃত্যু যন্ত্রণায় পিতামহ ভীষ্ম কষ্ট পাচ্ছেন, তখন উনিও তো একজন মহাপণ্ডিত ছিলেন। উনি তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন যে আমি যোগবলে বিগত 100 বছর, মানে 100 জনম, 100টি জনম আমি দেখেছি যে আমার এমন কোনো পাপের কর্ম নেই যাতে করে আমার এই রকম যন্ত্রণার মৃত্যু হতে পারে। ভগবান, আমার এই শাস্তির কারণ কি? তো তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আপনি আরো একটু কষ্ট করে আরো 5টা জনম পিছিয়ে যান, অর্থাৎ বিগত 105 যে জনম, সেই জনমে পিতামহ ভীষ্ম একজন নৃপতি বা রাজা ছিলেন। তিনি একদিন মৃগয়ে বেরিয়েছিলেন, মানে শিকার করতে বেরিয়েছিলেন। উনি যখন রথে যাত্রা করছেন, তখন যাত্রাপথে তার সামনে একটি সাপ পড়েছিল। এই সাপ যখন সাপটা পড়লো, তখন ওই সাপের মঙ্গলার্থে, যাতে সে কিনা রথের নিচে না পড়ে, উনি কি করেছিলেন, ওনার যে প্রহরী তাদেরকে বলেছিলেন যে সাপটাকে ফেলে দিয়ে আসো। এবং তার যে আহ প্রহরীরা, তারা ওই সাপটিকে ওখান থেকে তুলে একটা জঙ্গলের মধ্যে, পাশেই যে জঙ্গল ছিল সেই জঙ্গলে ফেলে দেয়। দিয়ে তারা ওখান থেকে প্রত্যাবর্তন করে। কিন্তু তারা কেউই দেখেনি বা কেউ ওটা খেয়াল করেনি যে ওই যে সাপটি, সে সাপটি গিয়ে একটা ঝোপের মধ্যে বা একটা কাঁটার ঝাড়ের মধ্যে গিয়ে আটকে গেছিল, এবং সে অসম্ভব মৃত্যু যন্ত্রণা সহ্য করতে করতে মৃত্যুবরণ করে। এবং ওই নির্দিষ্ট দিন, যতদিন পর্যন্ত পিতামহ ভীষ্ম এই জনমে মৃত্যুপ্রাপ্ত হয়। তো ওই 105তম জনম, তার যে ফল, তার যে খারাপ ফলটা, সেটা তার সঞ্চিত ছিল। পরবর্তী কর্মের মাধ্যমে, পরবর্তী জীবনগুলোতে তার যখন কর্ম সে করে, সেই কর্মে হয়তো ভুল ছিল না, চুক ছিল না, হয়তো ওই ফলটা সে পায়নি। কিন্তু আমাদের জীবনে, মানে জ্যোতিষ শাস্ত্র যদি আমরা মানি, আমাদের যেটা মানতে হবে সেটা হচ্ছে জন্মন্তরবাদ। এটা একদম মুসলিম এবং খ্রিস্টান বাদে বাকি 5টি মূল সম্প্রদায়, তারা সকলেই জন্মন্তরবাদ মানেন। আমাদেরও মানতে হবে, জ্যোতিষ চর্চা করব, কিন্তু আমরা জন্মান্তরবাদ মানবো না, তাহলে একেবারেই হবে না। কারণ আপনাদেরকে যখন চার্ট অ্যানালাইসিস করতে হবে, পুরোটাই আপনাকে এটা মেনে চলতে হবে যে জন্মন্তরবাদ ছিল, না হলে এই চার্টটা হওয়া সম্ভব নয়। কারণ ওই যে বললাম যে কর্মের মাধ্যমে ভাগ্য, তাহলে আমরা মাতৃগর্ভে মোটামুটি 9 মাস, প্লাস মাইনাস 9 মাস থাকি। এবার এই 9 মাসের মধ্যে বলতে পারেন আপনি কি এমন কর্ম করেছিলেন যে কর্মের জন্য আপনি এতটা সৌভাগ্যের অধিকারী হলেন, যে বাবা মায়ের একমাত্র মেয়ে, আদরের সন্তান, বা বাবা মায়ের বড় সন্তান হিসেবে যথেষ্ট আদর যত্নে আপনি মানুষ হচ্ছেন, এবং আরো একটি মায়ের গর্ভে ওই একই সময় 9 মাসে আরেকটি যে সন্তান জন্মগ্রহণ করছিল, সে কোন কর্ম করলো যাতে এমন এমন একটা মা তার জুটলো যে হয়তো পাগলিনী, তার খাওয়া জুটলো না, বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে হয়তো কুকুর তাকে কামড়ে খাচ্ছে, বা সে কিভাবে মানুষ হচ্ছে, হত দরিদ্র, হত কষ্ট। তাহলে এই যে কর্মটা, যে আমরা কর্মের ফলে আমাদের ভাগ্যের উদয় করি, সেই কর্মটা আমরা কখন করলাম? 9 মাসের মধ্যে কি কর্ম করেছিলাম আমরা মায়ের পেটে? তো প্রথমে 4-5 মাস কিছু জানতামই না, চোখ বন্ধ করে শুয়েছিলাম, তারপরে হাত পা নাড়াতে শিখেছি, লাথি মারতে শিখেছি, এই তো কর্ম করতাম। খিদে পেলে মাকে ঘুষি মারতাম, মা খাওয়াতো, আমরা খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়তাম। আর কি কর্ম ছিল আমাদের? 9 মাসে ছিল না তো। তাহলে এই যে আমাদের এই জন্মের মধ্যে যেটা আমরা বলবো যে এই ভাগ্যের যে বিভাজন, অর্থাৎ সৌভাগ্য আমরা কাকে বলবো? যেটা আমাদের পেতে গিয়ে কোনো রকম কষ্ট বা লড়াই করতে হচ্ছে না। আমি পড়াশুনো করব, আমি হায়ার স্টাডি করব, আমার মধ্যে যোগ্যতা আছে, আমি বাবাকে বললাম যে আমি একটা ভালো কলেজে ভর্তি হবো, এবং বাবা তার জন্য যথাযথ অর্থের পরিমাণ আমার জন্য জোগাড় করে দিলেন। আমি স্বামীকে বললাম যে চলো কাশ্মীর ঘুরতে যাব, তিনি আমার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিলেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো, এই প্রাপ্তিযোগ যখনই যেটা
সুযুক্ত হচ্ছে তখন সেটা সৌভাগ্য, আর আমাদেরই কর্মের ফলে যখন সেটা দুর্ভাগ্যে পরিণত হচ্ছে বা দুর্ভোগে পরিণত হচ্ছে, সেটা আমরা দুর্ভাগ্য হিসেবে ধরছি। এবং প্রত্যেকের জীবনে, বিশেষ করে আমাদের এই কলিযুগে, সৌভাগ্যের তুলনায় দুর্ভাগ্যের পরিমাণটাই মানুষের জীবনে বেশি। তার কারণ হচ্ছে ষড়রিপু। আমরা প্রত্যেকটা মানুষ এত বেশি পরিমাণে ষড়রিপুতে আবদ্ধ, কাম, ক্রোধ, লোভ, মোহ, যে ব্যাপারগুলো আছে, মাৎসর্য ইত্যাদিতে আমরা এতটাই বেশি আড়ষ্ট হয়ে গেছি, এতটাই বেশি জর্জরিত হয়ে গেছি, যে আমাদের পক্ষে সুভাগ্য বা সৌভাগ্যটা ক্যারি করা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য। তাহলে আমরা প্রথম যেটা পেলাম সেটা হচ্ছে স্থির ভাগ্য, অর্থাৎ প্রারব্ধ ভাগ্য, যেটার কোনো রকম ভাবেই পরিবর্তন সম্ভব নয়। এরপরে আমরা চলে আসব, সেটা হচ্ছে অস্থির ভাগ্য, যেটা পল্লবী বলছিল 30% চেঞ্জ করা যায়। এই অস্থির ভাগ্য বা অদৃঢ় ভাগ্য, এই অদৃঢ় ভাগ্য থেকে আমরা বুঝতে পারছি যে এটা একটু নরম সরম, এটা অতটাও শক্তপোক্ত নয়। সেটাকে পরিবর্তন করা যায়। কিভাবে পরিবর্তন করা যায়? সেটা হচ্ছে আমাদের নিত্য কর্মের মাধ্যমে। অর্থাৎ আমরা প্রতিদিন যে কাজ করি, এই প্রতিদিন কাজের জন্য আমাদের একটা অদৃঢ় ভাগ্য তৈরি হয়। ভালো কাজ হলে ভালো, এবং খারাপ কাজ হলে খারাপ ভাগ্য বা দুর্ভাগ্য এটা তৈরি হয়। এই যে আমাদের প্রতিদিনের যে কর্ম, সেই কর্মের পরিবর্তনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারি। এই কর্মেরও আবার বিভাজন আছে। কর্মকে মূলত 3 ভাগে ভাগ করা হচ্ছে। কর্মের 3টি বিভাজন। একটি হচ্ছে প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম এবং নিত্য কর্ম। প্রারব্ধ কর্মের অর্থ, ম্যাম আপনার ভয়েস আসলে না, একবার রিপিট করবেন? কর্মের প্রারব্ধ কর্ম, তিনটি বিভাগ। সঞ্চিত কর্ম এবং নিত্য কর্ম। লিখেছেন? প্রারব্ধ কর্ম মোটামুটি বুঝতে পেরেছেন? প্রারব্ধ কর্ম অর্পিতা বুঝতে পেরেছেন প্রারব্ধ কর্মের মধ্যে কোনটা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ। আর সঞ্চিত কর্ম বলতে সেটা বোঝাচ্ছে যেটা আমরা জন্ম জন্মান্তরে ক্যারি করছি। যেরকম ওই পিতামহ ভীষ্ম 105তম জন্ম থেকে ক্যারি করে এই জন্মে এসে তার ফল পেলেন। কিছু কর্ম আমাদের সঞ্চিত থেকেই যায়, যেগুলোর আহ পরবর্তী জীবনে যদি তার সমপরিমাণ পরিস্থিতি না আসে, সেই কর্মের ভোগ আমরা করতে পারি না, বা আমরা তার আহ যে খারাপ প্রভাব সেখান থেকেও নিজেকে বাঁচিয়ে নিতে পারি। এই সঞ্চিত কর্ম জন্ম জন্মান্তরে চলতে থাকে। আর তৃতীয় যেটা হলো সেটা হচ্ছে নিত্যকর্ম, অর্থাৎ আমরা কিনা প্রতিদিন যে কর্মগুলো করে চলেছি। যদি এরকম সাধারণভাবে যে আপনারা যখন পরবর্তীকালে ক্লাস করবেন, আপনারা জানবেন যে বাবাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে সান, সূর্য। তো এমন নয় যে পৃথিবীর প্রত্যেক বাবা তিনি একেবারে 16 কলায় পূর্ণ হবেন বা তার কোনো দোষ ত্রুটি থাকবে না। উনি মানুষ তো। মেয়েদের ক্ষেত্রে বাবা একজন নরম জায়গা, কিন্তু ছেলেদের ক্ষেত্রে অতটা নরমও নয়। ছেলেদের ক্ষেত্রে বাবা একটু যেন ক্রূর। কারণ ছেলেরা, বাবারা সমতত্ত্বের হয়, এবং আহ, বাবারা চায় যে তার নিজের জীবনে যতটা সে স্ট্রাগল করে এই জায়গায় দাঁড়িয়ে আছে, সেইটা তার ছেলে সমপরিমাণ শিখুক। আর সেই শিক্ষা লাভের জন্য কিন্তু বাবারা রীতিমতো ছেলেদের কাছে ক্রূর হয়ে যায়। আর এই ক্রূর হয়ে যাওয়ার ফলে বাবা ততটা ভালো বাবা নয়, বাবা আমায় বোঝে না, বাবা আমায় দুঃখ যন্ত্রণা দেয়। বাবা আমায় একটা বাইক কিনে দিতে বলেছি, কি বলে R15 আগে ছিল, এখন হয়তো রয়্যাল এনফিল্ড হয়েছে, বাবা কিনে দিচ্ছে না ইত্যাদি। বাবা কেন কিনে দিচ্ছে না তার হয়তো নির্দিষ্ট ব্যাখ্যা আছে, কিন্তু সেটা ছেলেরা ওই রকম ভাবে বোঝে না। ফলে বাবার এবং ছেলের মধ্যে সম্পর্ক একটু তিক্ততার হয়, প্রায়শই হয়, ব্যতিক্রমও হয়, সেটা আমি আলোচনা করছি না। এবার এই প্রসঙ্গে এসে, এই জায়গায় এসে আপনার মনে হলো আপনার বাবা ভালো মানুষ নন, এবং আপনি
প্রতিদিনের নিত্য নৈমিত্তিক ভাবে আমাদের যে জীবনযাত্রা, তাতে করে আপনি আপনার বাবার সঙ্গে খারাপ বিহেভিয়ার করে ফেললেন, এবং সেই খারাপটা কিন্তু ওই তাৎক্ষণিক নয় যে 1 সেকেন্ডের একটা খারাপ ব্যবহার, আপনি খারাপ মতবাদ রাখলেন বাবার জন্য। তাতে করে কি হলো, এই যে বাবার সঙ্গে খারাপ ব্যবহার, এটা আপনার জন্মচার্টের যে রবির জায়গাটা, সেই জায়গাটা বা কাজের জায়গাটা, এই দুটো জায়গায় কিন্তু ডিস্টার্ব করবে। আবার এটাই কিন্তু আপনার জীবনে রেমেডি হতে পারে কারোর জন্য, কারোর যদি মানসিক মানে মুড সুইং এর প্রবলেম থাকে, যার ভীষণ ভীষণ ঘন ঘন মন খারাপের টেন্ডেন্সি তৈরি হয়, কখন কেন মন খারাপ হচ্ছে সে নিজেও জানে না, কিন্তু তার মন খারাপ, অর্থাৎ মনের কারক গ্রহ চন্দ্র কোনো না কোনো রকম ভাবে সমস্যায় আছে। এই ক্ষেত্রে ওই মানুষটিরই কিন্তু একটা বেশ বড়সড় রকম প্রতিকার হতে পারে মা। যদি সে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে, মায়ের সেবা যত্ন করে, মাকে যদি যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করে, তাহলে কিন্তু তার ওই ডিসব্যালেন্স জায়গাটা কিন্তু ধীরে ধীরে ব্যালেন্সড হবে। এই যে নিত্য কর্ম, প্রতিদিনের যে কর্মের মাধ্যমে আমরা আমাদের ভাগ্যের উন্নতি করছি বা অবনতি করছি, এইভাবে যে আমাদের ভাগ্যের জায়গাটা তৈরি হলো, এই যে কর্মটা, এটাকে বলা হয় নিত্যকর্ম। এরকম আপনারা অনেক উদাহরণ পেয়ে যাবেন, ছোটখাটো নয়, বেশ বড় বড় রকমের উদাহরণ আপনারা পাবেন। আমি তো মানে প্রায়শই দেখি, আমার বাড়িতে 15টা বিড়াল আছে, আমি বিড়াল খুব ভালোবাসি। আর মানে আমার বাড়ির পাশেরই একটা ঘটনা, যে এটা কুকুর বিড়ালদের ক্ষেত্রে প্রায়শই হয়। এবং আমি এই আগের ক্লাসেও মনে হয় এই একই গল্পটাই বলেছিলাম, যে একজন আমাদের রিলেটিভ বা পরিচিতদের মধ্যে একজন আছে, যে হচ্ছে কুকুর দেখলেই তার যেন মাথাতে দুটো শিং বেরিয়ে যায়। রাস্তায় যেখানেই কুকুর দেখে সেখানেই সেই অকারণে, একটা ভালো কুকুর সে হেঁটে যাচ্ছে, দুম করে একটা ঢিল ছুঁড়ে মারলো, বা পাশ থেকে কুকুরটা পাস করছে, পিছনের পা দিয়ে সে তাকে ধরে লাথি মেরে দিল। এইরকম লোক কিন্তু আপনি প্রচুর পাবেন। তো প্রতিদিন কুকুরকে ঢিল মারা বা প্রতিদিন কুকুরকে লাথি মারা একজন ব্যক্তির স্বভাব, এটাই সে প্রতিদিন করে। এবং এই প্রতিদিন যে কাজটা করছে, আপনাদের কি মনে হচ্ছে স্বাভাবিক ভাবে যে এই কাজটা খুব একটা ভালো কাজ নয়? তো নিশ্চয়ই নয়। তাহলে এই যে কাজটা সে প্রতিনিয়ত করছে, এই কাজে তার একটা যোগ হচ্ছে, তো কোথাও না কোথাও কিছু একটা যোগ হচ্ছে। সেই যোগের ফলস্বরূপ, ওই এটা আমার নিজের চোখে দেখা, ওই ছেলেটি, ছেলে বলবো না, রীতিমতো 32-34 বছরের মানুষ, সেই স্বভাবজনিত কারণে একদিন একটি কুকুরকে লাথি মারলো, যে কুকুরটা ছিল বদ্ধ পাগল, এবং একেবারে ঘুরে একদম কাপ মাসেলে সজোরে কামড়। তারপরে 11টা কি 12টা না কতগুলো ইঞ্জেকশন তাকে দিতে হলো। তো এই যে আহ, কর্ম, নিত্য কর্মের দ্বারা আমাদের যে ভাগ্যের আমরা উৎপত্তি করি, সেইটা কিন্তু পরিবর্তনশীল। বাকি যে প্রারব্ধ কর্ম, সেগুলো কিন্তু পরিবর্তন করা যাবে না। আপনি কোথায় জন্মাবেন, আপনার জীবিকা কি হবে, এই যে জীবিকা কি হবে, এই এই প্রসঙ্গে বলি, যে দেখবেন অনেকের ক্ষেত্রেই হয় যে তাদের একটা পারিবারিক ব্যবসা ছিল, কাপড়ের দোকান, সে বহুদিন ধরে হয়তো কাপড়ের ব্যবসাই করে যাচ্ছিল, কোনো রকমেই লাইফে উন্নতি করতে পারছে না, এবং সে একদিন লটারির ব্যবসা করতে শুরু করলো, এবং 5 মাসের মধ্যেই মালামাল হয়ে গেল। কিভাবে হলো? যদি তার চার্ট অ্যানালাইসিস করে দেখা যায়, তাহলে ওই ব্যক্তির ওই নির্দিষ্ট টাইপের কাজের মাধ্যমেই তার ভাগ্য উন্নতির যোগ লেখা ছিল। অর্থাৎ লেখা ছিল, কে পড়বে, আপনারাই পড়বেন যখন ভবিষ্যতে জ্যোতিষ হয়ে যাবেন। তো আপনি কোন কর্ম করবেন বা কোন কর্মের দ্বারা আপনার ভাগ্যের উন্নতি হবে, সেটাও কিন্তু আপনার জন্ম চার্টে নির্ধারিত। যতক্ষণ পর্যন্ত আপনি সেই নির্দিষ্ট কর্মের মাধ্যমে নিজেকে অগ্রসর না করছেন, ততক্ষণ কিন্তু আপনার ভাগ্যের উন্নতি যথাযথভাবে হবে না। এই কর্ম, এবং তারপরে আসছি আমাদের বিবাহ। আপনি কাকে বিয়ে করবেন বা কাদেরকে বিয়ে করবেন, কাদেরকে এই কারণে বললাম, বর্তমানে ডিভোর্সের সংখ্যা অনেক বেশি। আগেও ছিল, যখন কুলীন ব্রাহ্মণরা 51-52টা বিয়ে করতেন, তখন ডিভোর্স ছিল না, কিন্তু বিবাহের যোগ একাধিক ছিল। তো সেই কারণে একাধিক বিবাহ যোগ, যে কার কার সঙ্গে আপনার বৈবাহিক সম্পর্কটা হবে, এটাও কিন্তু নির্ধারিত, সে একজন হোক, দুজন হোক, বা যাই হোক। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু অপরিবর্তনীয়, এগুলোর কিন্তু কোনো রকম পরিবর্তন সম্ভব নয়। আর বাকি যেটা রইলো নিত্যকর্ম, তার মাধ্যমে আমাদের যে ভাগ্যের উন্নতি হয়, সেটার কিন্তু কর্মের পরিবর্তনের দ্বারা আমাদের ভাগ্যের পরিবর্তন সম্ভব। আরো একটা ভাবে ভাগ্যের পরিবর্তন সম্ভব,
যেটা পুরোপুরি ভাবে আধ্যাত্মবাদে চলে ম্যাম যাচ্ছে। একবার রিপিট করুন, পিছনে যেটা বললেন ওটা বুঝতে পারলাম না ঠিক। লাস্ট ওয়ার্ডটা জাস্ট, লাস্ট লাইনটা। ভাগ্যের পরিবর্তন বললাম যে সেই ভাগ্যটারই পরিবর্তন সম্ভব যেটা আপনি আপনার নিত্য কর্মের মাধ্যমে উৎপন্ন করছেন। ক্লিয়ার? আর হ্যাঁ একটা ওকে। ভাবে আর একটা ভাবে ভাগ্যের পরিবর্তন সম্ভব যেটা পুরোপুরি আধ্যাত্ম ভাব রিলেটেড, অর্থাৎ আশীর্বাদ। আপনি যদি আশীর্বাদ প্রাপ্ত হন বা আপনার জন্য যদি কেউ প্রার্থনা করে থাকেন, এবং সেই প্রার্থনায় অবশ্যই জোর থাকতে হবে। আশীর্বাদ প্রাপ্ত যদি হন, বৃহস্পতিকে গুরু ধরা হয়, এবং বৃহস্পতির আশীর্বাদ থাকলে, বৃহস্পতির আশীর্বাদ তখনই সম্ভব যখন আপনি আশীর্বাদ কুড়োচ্ছেন। অর্থাৎ আহ দেখবেন যে আমরা যখন আমাদের মানে যারা 80s 90s এর বাচ্চা, তারা খুব গুরুজনদের পা ছুতাম আমরা, এবং আমরা বিশ্বাস করতাম যে তারা যদি আশীর্বাদ করে দেয় আমাদের জীবনের অনেক কিছুই অসম্ভব ও সম্ভব, যেটা এখনকার বাচ্চারা আর বিশ্বাস করে না। তো এই যে আশীর্বাদ, আপনি যদি সত্যি সত্যি 5 জন সেই রকম মানুষের আশীর্বাদ পান যারা সত্যি সেই এনার্জিটা রাখেন, এবং আপনার জন্য যদি সত্যি সেই রকম মানুষজনরা যারা আত্মিকভাবে আপনার জন্য প্রার্থনা করছে, যে কারণে দেখবেন মানত বলে একটা বিষয় আছে, যে আমরা এখনো কিন্তু বিভিন্ন মন্দিরে বিভিন্ন পীঠস্থানে গিয়ে মানত করি। এই মানতটাও কিন্তু জ্যোতিষশাস্ত্রের রেমিডির একটা অংশ। মানত করলে পরে কিভাবে আমাদের ফলটা হয়, সেটা কিন্তু সেই প্রার্থনা এবং আশীর্বাদের ফল। কিন্তু সেটা সামগ্রিকভাবে নয়, যে আপনার যে একদম পুরো 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে, তা কিন্তু নয়। তবে কিছু চেঞ্জ অবশ্যই সম্ভব। এবার বেদ অনুসারে কর্মকে আবার 5টি ভাগে ভাগ করা হয়। সেই কর্মগুলোকে আমরা একটু লিখে নেব। প্রথম লিখব নিত্য কর্ম। এই নিত্য কর্ম, এটি 1 নম্বর মানে জায়গার অধিকারী। নিত্য কর্মর মধ্যে কোনগুলো পড়ছে? সেটা হচ্ছে মানব জন্ম আমাদের প্রাপ্ত হওয়ার পর আমাদের প্রথম যেটা উচিত, সেটি হচ্ছে আমাদের ইষ্টের আরাধনা। সে আপনার আপনার দৃষ্টিতে যেই আপনার ইষ্ট হন, তার আরাধনা। সেটা পূজা হতে পারে, সেটা সেবা হতে পারে, সেটা জপ হতে পারে, সেটা কীর্তন হতে পারে। এই যে ভাগে বিভিন্ন রকম ভাবে যে ঈশ্বরের আরাধনা, সেই আরাধনাকেই বলা হয় নিত্য কর্ম বা প্রথম কর্ম মানব জীবনের। জন্মগ্রহণের পরে যেটিকে কোনো রকম ভাবেই স্কিপ করার উপায় নেই বা যায় না, সেটি হচ্ছে এই নিত্য কর্ম, সেটি ঈশ্বরের আরাধনা। যেভাবেই হোক, আপনি একটি ফুল দান করে হোক, বা আপনি 108 বার তার নাম জপ করুন, বা আপনি ভজন কীর্তন করুন, বা নিত্য সেবা দিন, যেভাবেই হোক, আপনার প্রথম এবং একমাত্র কাজ হচ্ছে ঈশ্বর সেবা। এরপর যেটা আসবে সেটা হচ্ছে নিমিত্ত সেবা, সরি, নিমিত্ত কর্ম। এই নিমিত্ত কর্মের অর্থ হচ্ছে, নিমিত্ত মানে আমরা জানি নিমিত্ত কথার অর্থ জন্য, অর্থাৎ আমরা একে অন্যের জন্য যে কর্মগুলো করে থাকি। ভাবুন না, এই যে আমরা কাল সকালবেলাতে উঠে ব্রেকফাস্ট করব, যার যার মতন করে, কেউ রুটি খান, কেউ ভাত খান, কেউ বাজার থেকে ব্রেড কিনে নিয়ে আসেন। তো এই যে সকালের ব্রেকফাস্ট থেকে রাত্রে ডিনার পর্যন্ত আমরা যদি ভাবি, তাহলে পুরো যে কর্মচক্রটা আপনি কতটুকু করছেন। মানে আপনি যে আটাটা দিয়ে রুটিটা বানাবেন, সেটাও কেউ না কেউ পিষে রেখেছিল, কেউ না কেউ চাষ করেছিল, কেউ না কেউ বপন করেছিল, কেউ না কেউ বিক্রি করেছিল। সেখান থেকে আমরা কিনে নিয়ে এসে আমাদের বাড়িতে কেউ না কেউ সেটাকে তৈরি করে দিচ্ছে আমার জন্য। অর্থাৎ এতগুলো চক্র, এই সামাজিক যে বন্ধন, একে অন্যের নিমিত্তে যে কাজ করা, এই টোটাল সিস্টেমটাকে নিমিত্ত কর্মের মধ্যে রাখা হচ্ছে। এরপর হচ্ছে কর্তব্য কর্ম, যেটা সমাজ এবং সংসারের মধ্যে সামঞ্জস্যতা রাখার জন্য আমরা যে কর্তব্যগুলো করে থাকি,
বাবার প্রতি মায়ের, মায়ের প্রতি বাবার, সন্তানের প্রতি আহ পিতা মাতার যে যে কর্তব্যগুলো থাকে, টোটাল কর্মগুলো হচ্ছে কর্তব্য কর্মের মধ্যে পড়া হয়, ধরা হয়। এরপর 4 নম্বর কর্মটাকে লিখবো হচ্ছে কাম্যী কর্ম। কাম্যী, কামনা থেকে যে কর্মের উৎপত্তি হয়। দেখুন, আমরা জন্মগ্রহণ করেছিলাম যখন কিছুই জানতাম না, মায়ের কোলে হাত পা ছুটতাম। তারপর থেকে কিভাবে কিভাবে যেন বুঝে গেলাম, আমাদেরকে শেখানো হলো পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, একটা চাকরি করতে হবে, না হলে দিদির পক্ষে একটা ভালো বরের কপালে জুটতে হবে, একটা ভালো বউ খুঁজে আনতে হবে যে আমার সংসার সামলাবে, আমার বাচ্চা কাচ্চা মানুষ করবে। তারপর সেখান থেকে শুরু হলো দৈনন্দিন দৈনন্দিন জীবনযাত্রার ইঁদুর দৌড়। কেউ কাজের জন্য ছুটছে, কেউ সংসারের জন্য নিজের জীবনটাকে অতিবাহিত করছে, তার জীবনে যা কিছু সম্ভাবনা ছিল সব সংসারের প্রতি শেষ করে দিচ্ছে। কিন্তু এই যাবতীয় যা কিছু, সেগুলো কিন্তু কোনো না কোনো কামনাকে কেন্দ্র করে, অর্থাৎ লাভের আশা। এই লাভটা ওই রকম ভাবে আহ সার্বিকভাবে ধরবো না যে লাভ অর্থাৎ উম, কোনো স্থূল জিনিস। যা কিছু, আমার সন্তান সে একটা ভালো রেজাল্ট করুক, এই যে আমার সন্তান ভালো রেজাল্ট করুক, তার মধ্যেও কিন্তু নিহিত আছি আমি। অর্থাৎ আমার কামনার জন্যই কিন্তু যাবত মানে এই কামনাকে কেন্দ্র যা কিছু কর্ম হচ্ছে, সেগুলো কিন্তু গোল 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 ঘুরছে জালের মতন। এবং এই যে কামনা, এই যে আনস্যাটিসফাইড একটা ফিলিংস, এটার কারক কিন্তু রাহু, যে কিন্তু কোনো রকম ভাবেই এই টোটাল চক্রটাকে শেষ করতে দেয় না। আপনি আজ যদি বাড়িতে মানে সাধারণভাবে আপনার যে সংসারের খরচা, তার থেকে যদি 20,000 টাকাও এক্সট্রা পান, তখনই তখনই মাথায় প্ল্যান চলবে। দুটো দুই ধরনের মানুষ হয়, যে এক্ষুনি এক্ষুনি এটাকে এফডি করে দাও। আর একজন মানুষ কিভাবে এই 20,000 টাকা খরচা করা যায়, এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো, 20,000 শেষ। এই 20,000 শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার নতুন 20,000-এর প্ল্যানও রেডি, যে আবার যদি 20,000 পাই তাহলে আমি এখানে এখানে শেষ ইনভেস্ট করতে পারি, আদার খরচা করতে পারি। এই যে জালটা, এই টোটাল জালকে কেন্দ্র করেই আমরা যে কর্ম করে চলেছি, যেটার মধ্যে যদি আমরা থাকি, তাহলে আমাদের কোনো রকম ভাবে আত্মিক উন্নতি সম্ভব নয়। কিন্তু আমাদের জন্মগ্রহণের উদ্দেশ্যই ছিল আমাদের আত্মার উন্নতি সাধন। যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম, এই যে, আচ্ছা আমরা আজকে প্রথম ক্লাস, একটু আমাদের কথা শুনতে হবে, একটু বোরিং লাগতেও পারে। তো সেই ক্ষেত্রে বলবো যে একটু শুনতে হবে, কিছু করার নেই। আর জ্যোতিষের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একটু আধ্যাত্মবাদের কথাগুলোও বলবো, কারণ ওটা যদি আমরা পুরোপুরি না করতে পারি, ফিলিংটা আমাদের মধ্যে যদি না থাকে, তাহলে খুব ভালো জ্যোতিষী হয়ে ওঠা যাবে না। খুব ভালো ব্যবসায়ী অবশ্যই হতে পারি, পাথর বেচবো আর আমি কোটিপতি হয়ে যাব, কিন্তু সেটা দিয়ে খুব ভালো জ্যোতিষী হওয়া যাবে না। তো তার জন্য এই জিনিসপত্রগুলো একটু নিজেদেরকে জেনে বুঝে রাখতে হবে, যাতে, দেখুন সবারই তো এই যে জ্যোতিষ, আমরা এখানে কুড়ি কুড়ি 22 জন শিখছি, সবাই কোটিপতি হওয়ার জন্য আসেন না। কেউ কেউ জ্যোতিষকে ভালোবেসে আসেন, কেউ কেউ এই শাস্ত্রটাকে জানার জন্য আসেন তার জন্ম থেকেই। আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, ইনফ্যাক্ট আমি যখন ছোট ছিলাম, আমাদের তখন মেলা হতো, আমি গ্রামের মেয়ে। তো এই মেলাতে তখন 2 টাকার জ্যোতিষের বই কিনতে পাওয়া যেত। আমি কাচের চুড়ি এবং 2 টাকার জ্যোতিষের বই ওই ছোটবেলা থেকে কেনা প্র্যাকটিস করেছিলাম। কে শিখিয়েছিল আমায়? কেউ তো শিখিয়েছিল। সেই শেখানোটাই হচ্ছে আমাদের আত্মার শেখানো। অর্থাৎ পরমাত্মা আমাদেরকে বলছেন যে এই যে জাগতিক মায়াজাল, এখান থেকে কাটিয়ে আমাদের উঠতে হবে, যার কারগ্রহ কেতু, সে সব সময় চেষ্টা করছে এই মোহ মায়া, বারবার দুঃখ যন্ত্রণা দিয়ে বোঝাতে চেষ্টা করছি এগুলো সবই অনিশ্চিত, এগুলো সবই অর্থহীন, এখান থেকে বেরিয়ে আত্মিক উন্নতি সাধন করো, সময় যায়। কিন্তু আমরা বুঝতে পারি না শেষ দিন পর্যন্ত। তবুও তার মধ্যে থেকেও কিছু মানুষ বোঝেন এবং তারা তাদের আত্মিক উন্নতি ঘটিয়ে এই জন্মের থেকে পরবর্তী ধাপটাকে, আমরা যদি পরে আবার মানব জন্ম গ্রহণ করি, তাতে করে আমাদের এই জন্মের যা কিছু দুঃখ কষ্ট, সেটা যদি একটু লাঘব করা যায়, সেই চেষ্টা আমরা করব। এবং সেই চেষ্টার নামই কিন্তু জ্যোতিষ। আপনার সামনে একজন ক্লায়েন্ট এলেন এবং তিনি এসে বলে দিলেন আমার একটাও প্রেম টেকে না, আমি প্রেম করতে গেলেই শুধু কষ্ট পাই, যন্ত্রণা পাই, বা বিয়ে, আমি 3টে বিয়ে করে ফেলেছি, একটাও বিয়ে আমার টেকে না, 3বার ডিভোর্স কমপ্লিট, আমার বউ মোটামুটি কেস ফেস করে আমার বাবার সম্পত্তি পর্যন্ত সব কেড়ে নিয়ে গেছে। এটা কেন? এই কেনর উত্তর হচ্ছে আপনার জ্যোতিষ শাস্ত্র। এবং কি করবেন আপনি? 3টে পাথর বিক্রি করে 2টো কবচ বিক্রি করে ছেড়ে দেবেন?
এটা সঠিক জ্যোতিষের পথ নয়। আপনি তাকে সঠিক পথটা দেখাবেন যে এই কারণে আপনার এই সমস্যা, তাহলে এই কারণ থেকে বেরিয়ে আসার সঠিক কর্ম কোনটা, কোন কর্ম করলে আপনি এই ধরনের সমস্যায় ভুক্ত হবেন না। তো যাই হোক, আমরা কর্তব্য কর্মে ছিলাম। এরপরে শেষ হচ্ছে প্রায়শ্চিত্ত কর্ম। এই প্রায়শ্চিত্ত কর্মের মাধ্যমে, কর্মটি হচ্ছে সেটি যেটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এই যে নতুন 5টি কর্মের কথা জানলাম, হয়তো কেউ কেউ জেনে থাকতে পারেন, অথবা কেউ কেউ প্রথম জানলেন। যারা প্রথম জানলেন তাদের জন্য বলবো যে এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করার জন্য। এই শেষের যে কর্মটি সেটি হচ্ছে প্রায়শ্চিত্ত কর্ম। অর্থাৎ আমরা জ্ঞানে অজ্ঞানে সারাদিনে নিজেদের অবচেতনও অনেক এমন কর্ম করে ফেলি যার জন্য আমাদের পরবর্তীকালে গিল্ট ফিলিং তো হয়। এটা একটা ভালো কথা যে যাদের গিল্ট ফিলিং হচ্ছে যে আমার এইটা হয়তো ঠিক হয়নি, আমি তখন যে ব্যবহারটা করে ফেলেছিলাম সেটা হয়তো অনুচিত করে ফেলেছিলাম। শুধু মনে হওয়া নয়, শুধু মনে হওয়া দিয়ে কিছু হয় না। যেটা করতে হবে সেটা হচ্ছে ক্ষমা ভিক্ষা, সে নির্দিষ্ট ব্যক্তির কাছে অথবা আপনার ঈশ্বরের কাছে। আপনি সারাদিনের মধ্যে যে অন্যায়গুলো করেছেন, কেউ না জানুক, আপনি জানেন যে আপনার কোনটা অন্যায়। সেটা যদি আপনি আহ বের করতে পারেন যে এটা আমার অন্যায়, তাহলে তার জন্য আপনি কি করবেন, সারাদিন শেষে গিয়ে আপনার ঈশ্বরের কাছে তার জন্য ক্ষমা প্রাপ্ত, মানে ক্ষমা প্রাপ্ত হবেন বা ক্ষমা চাইবেন যে ঈশ্বর আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। এর মাধ্যমেও, এইটুকুর মাধ্যমেও কিন্তু আপনি আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারেন। ওই অদৃঢ় ভাগ্য, আজকের খারাপ কর্মের জন্য আগামীকালে আপনার যে খারাপ ভাগ্যটা হয়ে রয়েছিল, সেইটা কিন্তু এই প্রায়শ্চিত্তের দ্বারা সম্ভব, যদি আপনি আপনার ঈশ্বরের কাছে ক্ষমা প্রাপ্তি চান। তাহলে কিন্তু ম্যাম এর একটা প্রশ্ন মাধ্যমেও ছিল। আমরা ভাগ্যের পরিবর্তন করতে পারবো। এই পর্যন্ত আমরা ভাগ্য এবং কর্ম, এই দুটো বিষয়ে জ্ঞাত হলাম। একটা, ম্যাম এটা কি প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন করতে হবে নাকি আচ্ছা ধরুন আমি দশ প্রত্যেকদিন তো বছর আমরা আগে অন্যায় করি একটা না, কোনো প্রত্যেকদিন কি আমরা একেবারে জেনে শুনে অন্যায় করি? তথাপি শুনুন, যেদিন একটা জিনিস অনেক দিন দেখবেন, আগে অনেক বছর আগের কোনো পাপেরও কি এইভাবে প্রায়শ্চিত্ত হয়? একেবারেই একেবারেই একটা জিনিস দেখবেন, আমরা দেখেছি খ্রিস্টানদের মধ্যে হয়, এবং আমাদের পূর্বকালে আমাদের সনাতনীদের মধ্যেও ছিল। আপনারা মনে করতে পারবেন যে খ্রিস্টানরা যখন খাদ্য গ্রহণ করেন, তারা ঈশ্বরকে আরাধনা করেন, তারা ধন্যবাদ জানায় যে প্রভু, আমি আজকের যে এই যে খাবারটা আমি প্রাপ্ত হয়েছি, এটি আপনি আমাকে পাইয়ে দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আর আমাদের সনাতনীদের মধ্যে আগে একটা রীতি ছিল, যেটা আমরা এখন লজ্জায় করতে পারি না। সেটা হচ্ছে আমরা যখন খাদ্য গ্রহণ করতাম, প্রথম যে গ্রাসটা আমরা কপালে ঠেকিয়ে খেতাম। আপনারা অনেকেই দেখেছেন। কিন্তু এখন আমরা আর ওটা করতে পারি না, আমাদের লজ্জা লাগে, আমাদের স্ট্যাটাসে ওটা ঘা দেয়। আমরা এখন অনেক আধুনিক হয়ে গেছি, এ আবার কি, এগুলো তো যাই হোক। কিন্তু ওই অনুভবটা যদি আপনার থাকে যে এই যে প্রাপ্তি হলো, আজকের যে অন্নের প্রাপ্তি হলো, এটি কত বড় একটি প্রাপ্তি, যে প্রায় 750 কোটি মানুষ পৃথিবী প্লাস মাইনাস, তাহলে 750 কোটির মধ্যে কত মানুষ আজকের দিনের জন্য খাবার পায়নি। আমি তাদের মধ্যে লাকিয়েস্ট একজন, যে আজকে আমি গুছোনো এত সুন্দর একেবারে, আহ, যাদের মা আছেন তারা তো মহাভাগ্য মানে শালী, আর যাদের স্ত্রী আছেন তারা বসে বসে একেবারে ব্যঞ্জন আদি দিয়ে ভোগটা পান, ভগবানের মতন বসে বসে খেয়ে উঠে যান। আর একবার ওই স্ত্রীকেও বা মাকেও ধন্যবাদ জানাতে ভুলে যান, তারা মনে করেন ওটাই তাদের প্রাপ্তি। কিন্তু উচিত, আপনার স্ত্রীকে বা আপনার মাকে যদি আপনি যথাযথ সম্মান দিতে পারেন, জানবেন স্ত্রীর ক্ষেত্রে শুক্র এবং মায়ের ক্ষেত্রে চন্দ্র, এই দুটো ভালো ফল দেবে। আপনার উচিত তাকে ধন্যবাদ জানাবেন যে আপনাকে আজকের জন্য খাদ্যটা প্রস্তুত করে দিলেন। সাথে সেই ঈশ্বরকে, যে আপনার মাকে বা আপনার স্ত্রীকে আজকের দিনের জন্য সুস্থ রেখেছিলেন। তাহলে আমরা এই যে ছোট ছোট প্রাপ্তি, এই ছোট ছোট প্রাপ্তিতে যদি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে অভ্যস্ত হয়ে যাই, বিশ্বাস করুন আমাদের কর্মের অনেক পরিবর্তন ঘটবে, এবং আপনি যে ব্যক্তি মানুষটি আজ যে আছেন এবং আগামীকাল যে তৈরি হবেন। দেখুন, আমি আগের দিনেও বলেছিলাম আমাদের প্রথম ইন্ট্রোডিউসিং ক্লাসে, যে আমরা যারা জ্যোতিষ শিখতে এখানে এসেছি, ইউহি আসিনি, সকলে আসতে পারে না।
আমরা এই যে জ্যোতিষের সঙ্গে সংযুক্ত হলাম, আমরা যে জ্যোতিষটাকে শিখতে চেষ্টা করছি, এটা সত্যি ঈশ্বরের নির্দেশ যে আমরা শিখি। আমাদের ভিতরে, এই শরীরটার ভিতরে যে আত্মার বসবাস, সে তো আমি নই, এই শরীরটাও আমি নই, আমরা গোটা একটা আমি। আমি প্রশ্ন করলে সে তো আমরা উত্তরই পাই না, কিন্তু আমার ভিতরের যে আমিটা, যে আত্মাটা, সে তো ঈশ্বর দ্বারা নির্দেশিত। তার যে প্রিভিয়াস কর্ম আছে, সেই প্রিভিয়াস কর্মের মাধ্যমে এই যে মহামূল্যবান একটা শাস্ত্র, সেইটা পড়ার অনুমতি কিন্তু ঈশ্বর আমাদের দিয়েছেন। এবং তিনি চাইছেন আপনারা যদি সত্যি এই শাস্ত্রটিকে ধরে এগিয়ে হয় যেতে না। পারেন, লাইফে যদি আরো অনেক কটা বছর আপনারা যদি এই শাস্ত্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন, তাহলে দেখবেন সত্যি আপনাদের আত্মিক, মানে এই যে আপনি ব্যক্তি মানুষটা, তার অনেক পরিবর্তন সাধন হবে, অনেক, আপনি ভাবতে পারবেন না। শুধু যে আর্থিক তা নয়, মানুষটাই আপনি গোটা চেঞ্জ হয়ে যাবেন। এবং সেটা সত্যি ঈশ্বরের আশীর্বাদ। এবং আমি চাইবো, আপনাদের হয়ে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আপনারা সেই জার্নিটা কমপ্লিট করতে পারেন। যাই হোক, আমি করি ম্যাডাম রেগুলার, অন্য করার সময় নমস্কার করে করে। ভীষণই ভালো অভ্যাস প্রত্যেকেরই। যদি মানে আমাদের স্টেটাসের ক্ষেত্রে লজ্জা লেগে থাকে, তাহলেও বলবো অন্তত অন্তর থেকে একবার ভগবানকে বলুন ধন্যবাদ, এটা বলা অভ্যাস করুন। সঙ্গে আপনার মাকে এবং আপনার স্ত্রীকে, দুজনকেই করুন। তাহলে সত্যিই আপনার আহ, লগ্ন চার্টে দুটো তিনটে প্ল্যানেট, মা যিনি আছেন তিনি চন্দ্র, শুক্র, এবং আপনার যে ইষ্ট দেব, আপনাদের প্রত্যেকের জন্ম চার্টে ইষ্ট দেব, অভীষ্ট দেব, এরা কিন্তু আলাদা। হুম। এই প্রত্যেকটা দেবের কনসেপ্ট আমরা অনেক পরে গিয়ে শিখবো, এখনই না। কিন্তু এই যে প্রত্যেকটা মানুষের লগ্ন যা, সেই লগ্ন সাপেক্ষে তার কি ইষ্ট হবেন, অর্থাৎ কার আরাধনা করলে এই জাগতিক দুঃখ কষ্ট থেকে সে মুক্তি পাবে, এই ইষ্টদেব। এবং কার আরাধনা করলে এই জাগতিক যা কিছু প্রাপ্তি, মানে আমার সোনা চাই, টাকা চাই, গার্লফ্রেন্ড চাই, বয়ফ্রেন্ড চাই, যা কিছু আমাদের চাহিদা, এইগুলো পূর্ণ হবে, যে পূর্ণ করবেন যে শক্তি, তিনি হচ্ছেন অভীষ্টদেব। এগুলো আলাদা আলাদা হয়। আর এই আলাদা আলাদা যে শক্তিগুলো, তাদেরকে আরাধনা করুন। এই প্রথম, মানে আমাদের জ্যোতিষ ক্লাসের আজ প্রথম একদম আমরা ইতিহাস জানলাম, আমরা সূচনা জানলাম ক্লাসের, সঙ্গে আমরা জানলাম কিভাবে আমরা আধ্যাত্মের সাথে যুক্ত হতে পারবো এবং উচিত। আপনি নিজে একজন কর্মের বিশ্লেষক হতে চলেছেন। আপনার সামনে একজন ক্লায়েন্ট আসবে, আপনি তার জন্মচার্ট দেখে তার সমস্যাটা বুঝতে পারলেন, কেন সমস্যা সেটাও বুঝতে পারলেন, সাথে তাকে দু রকমের রেমেডি দেবেন। এক, যাতে আপনার পকেটটা একটু মোটা হয়, সেটা তো অবশ্যই উচিত, না হলে আমরা চলবো কিভাবে? পেটে তো আর ইট দেওয়া যাবে না, তাতে তো আর পেট ভারী হবে না, আমাদেরও কিছু খেতে হবে। সেটা করুন। সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু কর্মের সুরাহা দেওয়া। এমন অনেক ক্লায়েন্ট আসবেন, আপনি যদি আপনার মধ্যেকার যে মানুষটা, সেই মানুষটা যখন সাত্ত্বিক হবে, মানে কেবলমাত্র আমার পকেট ভারী করার উদ্দেশ্য নয়, আমার সামনের মানুষটা সে একটু ভালো থাকার জন্য আমার কাছে এসেছে। একজন মানুষ জ্যোতিষের কাছে কখন যায়? আমি খুব ভালো আছি, রিল্যাক্সে আছি, কেন আছি একটু বলে দিন, এরকম করতে তো কেউ যায় না। সে যায় যে আমি খুব খারাপ আছি, আমি কেন দুর্দশার মধ্যে আছি, আমার এত দুঃখ যন্ত্রণা কষ্ট কেন, এই কেনর উত্তর খুঁজতে একজন জ্যোতিষের কাছে যাওয়া। তো সেই ক্ষেত্রে অনেক মানুষ আসবে যার হয়তো একটা হিরে কেনার সমর্থ নেই। আমরা দেখছি তাকে একটা হিরে দিলে তার অনেক ব্যালেন্স হয়ে যাবে, বা এই মুহূর্তে যদি তাকে আমরা একটা প্রবাল পরিয়ে দিতে পারি, তার ব্যালেন্স হয়ে যাবে। কিন্তু ওই যে রত্নটার যা মূল্য, সেই মূল্যটাকে বহন করার ক্ষমতা আপনার ক্লায়েন্টের নেই। তাহলে আপনি কি বলবেন যে আপনার হিরে কেনার ক্ষমতা নেই, অত হয়ে গেল, আপনি জানেন এটাই সহ্য করতে হবে না? আপনি সঠিক জ্যোতিষ তখন হবেন যখন ওই রকম পরিস্থিতিতে আপনার উল্টো দিকের মানুষকে কিছু কর্মের নিধান দিতে পারবেন, যে আপনি এই কর্ম করুন, তাহলে আপনার এই দুর্ভাগ্যের থেকে নিষ্কৃতি। পুরো পরিপূর্ণ তো হয় না, রেমিডি দিয়েও পরিপূর্ণ নিষ্কৃতি হয় না, কিন্তু কিছুটা সাপোর্ট, যাতে সে ওই ওই সময়টাকে সে সার্ভাইভ করে উঠতে পারে। এবং সেই কি কর্ম, সেটাও আপনাকে জ্যোতিষ শাস্ত্রই শেখাবে। ভাবতে হবে না যে কি কর্ম বলবো। আপনি যখন শিখবেন, শিখতে শিখতে জেনে যাবেন যে এই পরিস্থিতি কেন হয়, এবং এই পরিস্থিতির সাপেক্ষে সঠিক কর্ম কি, সেটাও আপনি শিখে যাবেন। তো সেটাই হচ্ছে উদ্দেশ্য, যে আমরা সঠিক পথ দেখাবো। জ্যোতিষী কখনোই ভাগ্য পরিবর্তন করতে পারে না, এটা একদম কোট আনকোট মাথায় ঢুকিয়ে নিন। তাহলে আমি এক্ষুনি এক্ষুনি আমার ভাগ্য পরিবর্তন করে, সব থেকে ভাগ্য এখন কার ভালো জানি না, যাই হোক ঐশ্বর্য রায়কে আমার পছন্দ, আমি হয়ে যেতাম। হুম। তো সেটা সম্ভব নয়। জ্যোতিষী ভাগ্যের পরিবর্তন করতে পারেন না। জ্যোতিষী যেটা পারেন সেটাই হচ্ছে ভাগ্যের রূপান্তর। অর্থাৎ ওই ঠিক এই কমন কতগুলো উদাহরণ আপনারা সারা জীবন শুনে এসেছেন। আপনি আজকে আবহাওয়াবিদদের কাছ থেকে শুনেছেন যে আজ বৃষ্টি হবে, বৃষ্টি ঠেকানোর ক্ষমতা আপনার নেই,
আপনি একটা ছাতা নিয়ে বেরোবেন। রেমিডির মাধ্যমে কি করা যায়? আপনার অ্যাক্সিডেন্টের যোগ আছে, আপনার হয়তো একটা বড় ট্রাকের সঙ্গে আঘাত লাগতে পারতো। রেমেডি কি করবে? সেই আঘাত যোগটাকে কমিয়ে আনবে। হয়তো আপনি একটা সাইকেলের সঙ্গে গুঁতো খেলেন, কিন্তু ঘটবে নিশ্চিত রূপে। আপনার জন্ম চার্টে কতগুলো যোগের নাম আপনারা শুনবেন পরবর্তীকালে, আপনারা জানেনও মোটামুটি। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এখন প্রত্যেকেই, যারা একটু জ্যোতিষে ইন্টারেস্ট রাখি, তারা কম বেশি সবাই জ্যোতিষী। এক্ষুনি বলে দিলে 8টা 10টা যোগের কথা সকলে বলে দিতে পারবে। তো যোগ থাকা মানে এই যোগ থাকলে ওই হয়, এটাও আমরা জানি। যে নতুন সেও জানে মাঙ্গলিক থাকলে নাকি বর মরে যায়। আমি নাকি কথাটা কিন্তু উল্লেখ করেছি, হ্যাঁ। তো যাই হোক, তো এই যে জানা, আনন্দবাজার পত্রিকায় তো প্রত্যেকদিন বড় বড় করে এরকম দেয় হেডিং, জেনে নিন কোন কোন রাশির মানুষ কোটিপতি হতে চলেছে। এই একটা বোগাস জিনিস, এটাও জেনে রাখতে হবে। সেটা হচ্ছে, ওই যে বললাম 750 কোটি মানুষ, তা রাশি তো ওই 12টাই। তাহলে এই 750 কোটি মানুষকে 12 দিয়ে ভাগ করলে যত দাঁড়ায় তত ওই রাশির মানুষজন আছে, সকলেরই এক ভাগ্য হবে। এই যে অর্পিতার কি রাশি? মেষ রাশি। মেষ, বাহ। মেষ রাশি, আমারও সিংহ লগ্ন। মেষ রাশি, অর্পিতারও মেষ রাশি, আমারও মেষ রাশি। এখানে খুঁজলে হয়তো আরো অনেকের মেষ রাশি পাওয়া যাবে। তো মেষ রাশির রাশিফল বেরোচ্ছে আজকের দিনের মেষ রাশির রাশিফল। রাশিফল মেলে, কিন্তু হুবহু মেলে। আপনি বলে দিলেন যে একেবারে আজকের দিনেই স্বর্ণ প্রাপ্তি হতে চলেছে, অর্পিতারও সোনা প্রাপ্তি হবে, আমারও সোনা প্রাপ্তি হবে, এটা হয়? এটা হয় না। এটা আংশিক মেলে, আর বাকিটা ব্যবসা, সেটা যাই হোক। তো যোগ সেরকম ভাবে যোগ বলে দেয় আপনার জীবনে কি ঘটবে। শনি মঙ্গল যোগ আছে, অ্যাক্সিডেন্ট ঘটবে, এটা আমরা সবাই জানি যে শনি মঙ্গল যোগ থাকলে অ্যাক্সিডেন্ট ঘটে। তো যদি এই কে কে আছে সৌম্যজিতের চার্টে যদি শনি শনি মঙ্গল যোগ থাকে, আর এদিকে প্রবল বাবু ওনারও যদি শনি মঙ্গল যোগ থাকে, দুজনেরই একসঙ্গে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে? এটা হয়? এটা হয় না। তাহলে এটা কিভাবে হয়? এটা মাথায় রাখতে হবে। যোগ বলে আপনার জীবনে কি হবে এক্স্যাক্টলি। যোগ থাকলে আপনার জীবনে ওই নির্দিষ্ট ঘটনাটা ঘটবে, দশের কিন্তু উপর কখন ঘটবে? দশায়। দশা বলে আপনার জীবনে ওই নির্দিষ্ট ঘটনাটা কখন ঘটবে। আপনার মেষ লগ্ন সিংহ রাশি হতেই পারে, আমারও মেষ লগ্ন সিংহ রাশি হতেই পারে। আপনার ভাগ্য আমার ভাগ্য কিন্তু এক নয়, যে সব সময় মাথায় রাখতে হবে। আপনার ভাগ্যের দশা, আপনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন, আহ আপনারা যখন দশা অন্তর্দশা শিখবেন পরবর্তীকালে, তখন দেখা যায় ভগ্ন দশায় আমরা জন্মগ্রহণ করি। অর্থাৎ কেউ হয়তো রবির দশা পেয়েছি, সে হয়তো 2 বছর মাত্র রবির দশা পাওয়া গেছে, রবির দশার আগের যে টাইমগুলো সেগুলো সে পায়নি। কেন পায়নি? তার কারণ প্রিভিয়াস লাইফ। আমি যদি এই জন্মে মেনে নিলাম যে এই জন্মে আমি রাহুর মহাদশায় দেহান্ত হচ্ছে, আমি আমার মৃত্যুবরণ করলাম। তো রাহুর দশা আমরা মোটামুটি সকলে জানি যে রাহুর দশা 18 বছর চলে। এবার দেখা গেল রাহুর দশা যখন 9 বছর হয়েছে আমি তখন মারা গেলাম, তাহলে ওই রাহুর দশার আরো 9টা বছর বাকি থেকে গেল, যেটা আমি কমপ্লিট করতে পারিনি। আমি সামনের জন্মে যখন জন্মগ্রহণ করব, যদি আমি মানুষ জন্মগ্রহণ করার মতন কর্ম করতে পারি, তাহলে আমাকে ওই রাহুর দশার, রাহুর ভগ্ন দশায় ওই 9 বছর প্রাপ্তি হয়ে আমাকে জন্মগ্রহণ করতে হবে। তো আমি যে ওই যে দশাটা নিয়ে এলাম, সেই দশা সাপেক্ষে কিন্তু আমার টোটাল লাইফের প্রাপ্তি অপ্রাপ্তির সময় নির্বাচন হবে। দশা হচ্ছে সময়। আপনার জীবনে যা কিছু প্রাপ্তি, সেটা কখন হবে কিভাবে হবে সেটা কিন্তু আপনাকে বলে দেবে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা। বোঝা গেল? তাহলে সেই রকম ভাবে রাশিফল, রাশিফল আংশিক সত্য, তাই বলে এমন নয় প্রত্যেকের জীবনে ঘটবে, কিন্তু হ্যাঁ ঘটে তো নিশ্চিত রূপে। রাশিফলটা আমরা যে মুভমেন্টের উপর বিচার করে আমরা করি, নাক্ষত্রিক এবং গ্রহের, তাতে কিছু তো কিছু ঘটবেই, কিন্তু সেটা পূর্ণরূপে ঘটবে না। কারণ রাশি শুধু নয়, ওই মানুষটার, একটি ব্যক্তি মানুষের রাশি সাথে সাথে তার দশা আছে, তার মহাদশা আছে, এবং তার লগ্ন আছে। রাশি হচ্ছে মানুষের মন, লগ্ন হচ্ছে আপনার সামগ্রিক, আপনি পুরো গোটা মানুষটা। আর রাশি হচ্ছে আপনার মন বা মানসিকতা। মন বা মানসিকতা এটা নির্ধারিত হয় হচ্ছে চন্দ্রের দ্বারা। তাকে যে প্রভাবিত করবে সেই দিন সেই রকম ভাবে তার মানসিকতা তৈরি হবে। তার মানে এরকম না যে গোটা জগতের সমস্ত মেষ রাশির একই রকম জীবন হবে সেই দিনের। কিছু প্রভাব পড়ে, কিন্তু পরিপূর্ণরূপে পড়ে নয়। এই গেল
তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, দুটো না তিনটে, অনেক কিছুই শিখেছি। মূলত যে কটা আমরা মনে রাখবো, যখনই আপনার জীবনে আপনার কাছে ক্লায়েন্ট আসবে, দয়া করে সত্য বলতে শিখুন যে জ্যোতিষী ভাগ্য পরিবর্তন করতে পারে না। আপনি বলবেন না যে আমার কাছে আসুন, একটা রুবি পরিয়ে দেবো, আপনার ভাগ্য পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। হয় না। তাহলে বলতে শিখুন আগে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করুন। এইটা বলতে যেদিন আপনি পারবেন, সেদিন আপনি একদম সঠিক জ্যোতিষ হওয়ার রাস্তায় আছেন। জ্যোতিষী ভাগ্য পরিবর্তন করতে পারে না, জ্যোতিষী পারে ভাগ্য পড়ে দিতে। আপনার ভাগ্যটা পড়ে দিতে জ্যোতিষী পারে। আর কি পারে? আপনার সেই সময়কার দশা অন্তর্দশা বিশ্লেষণ করে সঠিক কর্মের পথ দেখাতে। একজন মানুষ, সে জুয়াবাজি না জুয়াখোর, সে প্রতিদিন লটারি কাটে আর সাট্টা মাট্টা এইসব খেলে। তার এইসব খেলে খেলে তার হয়তো প্রত্যেক মাসে 40,000 30,000 টাকা খরচা হয়ে যায়। সে আশায় বসে আছে সে কোটিপতি হবে। আপনি চার্ট দেখলেন, দেখলেন তার কোটিপতি হওয়ার যোগ নেই, তার লটারি প্রাপ্তির যোগ নেই। আপনি তাকে বলুন এটা ছাড়তে হবে। আপনি আশা দেখাবেন না যে আপনি একটা গোমেদ পরে নিন, আপনার কোটিপতি হওয়ার যোগ আছে, হয়ে যাবেন। এটা নয়। তাহলে মোটামুটি আমরা আজ জ্যোতিষের একদম প্রথম ম্যাম দিক। একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছিলাম যে ধরুন কারুর যখন বার্থ প্রেডিকশন করা হয়, হ্যাঁ, হুম। আমরা তো সূর্য কেন্দ্রিক একটা প্রেডিকশন আপনি বললেন, আর হুম। একটা চন্দ্র কেন্দ্রিক প্রেডিকশন হয়। মানে দুটো ক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে যায়, এটা কি কারণে হয়? মানে কোন প্রেডিকশনটা ইম্পর্টেন্ট? হচ্ছে আপনার চন্দ্র সাপেক্ষে রাশিচক্র হয়, আর একটা হচ্ছে আপনার লগ্ন সাপেক্ষে রাশিচক্র হয়। এই কারণে দুটো আলাদা আলাদা হয়। তো এইটা আমরা মূলত সাধারণভাবে আমরা যে বৈদিক জ্যোতিষের যে বিচারটা আমরা করে থাকি, সেটা লগ্ন সাপেক্ষেই হয়। হুম। চন্দ্র সাপেক্ষের বিচারটাও ধরা হয়, কিন্তু মূলত লগ্ন সাপেক্ষের বিচার ধরা হয়। লগ্ন সাপেক্ষে মনে করুন ওই যে কারোর যখন মেষ লগ্ন, সেই মেষ লগ্নের ক্ষেত্রে যখন বিচার করা হয় তখন মেষের ঘরটাকে এক ধরা হয়, অর্থাৎ তার দ্বিতীয় ভাব, আয়ের ভাব ধরা হবে বৃষ। কিন্তু ওটাই যখন চন্দ্র সাপেক্ষে ধরা হবে, তখন যদি এই যেমন অর্পিতা বললো যে ওর হচ্ছে সিংহ রাশি, মানে সিংহ রাশিটা আমরা এখনো যদি আজকে প্রথম ক্লাস বলে আমরা এই আলোচনাটা করলাম, এরপর আমরা ধাপে ধাপে যাব, প্রত্যেক দিনের আলাদা আলাদা ক্লাসের থাকবে। তো সিংহ রাশির ক্ষেত্রে যখন আমরা যদি সিংহ রাশিকে ধরি, তো সিংহ রাশি চন্দ্র সাপেক্ষে যখন আমরা বিশ্লেষণ করব, তখন ওই সিংহ রাশির যে ঘরটা, ওটাকে এক ধরা হবে। এই সাপেক্ষে বিচার। এই জন্য দুটো আলাদা আলাদা বিচার হয়। তবে মূলত বৈদিক জ্যোতিষের ক্ষেত্রে আমরা জোর দিয়ে থাকি লগ্ন লগ্ন সাপেক্ষ। সাপেক্ষে। আর বাকি আমরা যখন যেটা হয় আমাদের শনির সাড়ে সাথী শুনেছি, এই শনির হ্যাঁ, সাড়ে সাথীটাকে আমরা চন্দ্রকে ধরে বিচার করে থাকি। ঠিক আছে। সাড়ে সাড়ে সাত দিয়ে ঢাই হবে। বেশ। তাহলে আমরা ম্যাম আমাদের আমার একটা প্রথম। জিনিস জানার ছিল। হ্যাঁ, বলুন। হ্যাঁ বলছি, ওই বেদ অনুসারে কর্ম 5 প্রকার যখন বলছিলেন, ওই লাস্ট জায়গাটা আমার একটু নেটওয়ার্ক ইস্যু হয়েছিল, কামনি কর্মের লাস্টের পরের দিকে। লাস্টের কাজটা ছিল হচ্ছে আপনার প্রায়শ্চিত্ত কর্ম। তো ওটা একটুখানি এক লাইন তো বুঝিয়ে হ্যাঁ দিলে। হ্যাঁ। প্রায়শ্চিত্ত কর্মের কথাও, মানে প্রায়শ্চিত্ত কর্ম দিয়ে আমরা তো এটা বুঝতে পেরেছি প্রায়শ্চিত্তের মাধ্যমে কি বোঝা যায়। আমরা প্রতিদিন সারাদিন বুঝে বা না বুঝে অনেক রকম এমন কর্ম করে ফেলি, যার মাধ্যমে পাপের উদ্রেক হয়, অন্যে কষ্ট পায়, আঘাত দিয়ে ফেলি, বা ভুল করে হলেও আমার জন্য অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়। বা ধরুন আমি বুঝলামই না। এই একজন প্রশ্ন করেছিলেন যে প্রত্যেক দিন কি এটা করা উচিত? প্রত্যেকদিন এটা করা উচিত, কারণ আমরা সারাদিনে এমন অনেক কর্ম করি আমরা হয়তো বুঝিনি। আমরা ব্যক্তিগত জীবনেও, আমাদের সাংসারিক জীবনেও অনেক সময় দেখি অভিমান, অভিমানের যে জায়গাটা, আমার ওয়াইফ, আমার বাচ্চা বা আমার হাজবেন্ড এমন কিছু বললেন, আমি কষ্ট কষ্ট পেয়ে গেলাম, আমার অভিমান হলো, এবং মানুষটা বুঝলোই না যে আমার অভিমানটা হয়েছে। এই যে সেই মানুষটা বুঝলো না, সেই মানুষটা বুঝলে হয়তো সরি বলতো, সে বোঝেনি। কিন্তু সে না বুঝেও তার দ্বারা কিন্তু একটা অন্যায় হয়ে গেছে, এবং এই অন্যায়ের কিন্তু ফল লিখিত হচ্ছে। এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ছে, সবই পৌরাণিক কাহিনী বলি। এক ধার্মিক ব্যক্তি ছিলেন, যিনি জীবনে জ্ঞানত কখনো কোনো পাপ করেননি। উনি সবসময় ধর্মের পথে চলতেন। তো উনি একদিন একটি মন্দিরে গেছিলেন ভগবান দর্শনের জন্য, এবং তার বাইরে হতদরিদ্র একজন ভিক্ষুক, সে কিনা ওই মন্দিরের বাইরে বসেছিলেন। শীতের রাত, প্রচন্ড ঠান্ডা। তো ওই মহোদয় ব্যক্তি যখন ভগবানের দর্শন করে বার হচ্ছেন, তখন ওই যে ভিক্ষুকটি, তিনি ওই মানুষটির, মানে ওই সন্তের আর কি, পা জড়িয়ে ধরে বলেন
যে আমি শীতে বড়ই কষ্ট পাচ্ছি, আমায় তুমি কিছু পয়সা দাও, আমি একটা কম্বল কিনে গায়ে দেবো। তো তাই দেখে ওই মানুষটির বড়ই দয়া হলো, যে সত্যি বড় শীতের রাত, বড়ই কষ্ট, ও তো একদম হতদরিদ্র, জীর্ণ বস্ত্র পরে বসে আছে। তো ও কি করলো, তখন ওই মহোদয় ব্যক্তি ওনাকে কিছু অর্থ দান করলেন। করে উনি তো মহৎ উদ্দেশ্যে করেছিলেন, কিন্তু যে ও একটা বস্ত্র ও পরিধান করুক, এই কষ্টের হাত থেকে ও বাঁচুক। উনি চলে গেলেন, এবং ওনার মৃত্যুর পর, এই মহোদয় ব্যক্তির যখন মৃত্যু হলো, এই সাধুর যখন মৃত্যু হলো, মৃত্যুর পর, এগুলো দেখুন পৌরাণিক আখ্যা, সেভাবেই নেবেন। মৃত্যুর পর তার নরক গমন হলো। তো ওই সাধু তখন বিচার করছেন যে আমি সারাটা জীবন তো ভগবানের উদ্দেশ্যেই প্রাণপাত করলাম, আমি জ্ঞান তো কখনো কাউকে কষ্ট দিইনি, কোনো অন্যায় কর্ম করিনি, কোনো পাপ করিনি, তাহলে আমার কিভাবে মানে এই নরক গমন হতে পারে? তো তখন ওই পুঁথিপত্র ঘেটে দেখা গেল যে উনি 1000 প্রাণ হত্যার দণ্ডে দণ্ডিত। বুঝুন, যে কিনা একটা মানুষকে কখনো কষ্ট দেয়নি, সেই মানুষটা নাকি 1000 প্রাণ হত্যা করেছে। এটা কিভাবে সম্ভব? তখন উনি যখন চিত্রগুপ্তের কাছ থেকে জানতে চাইলেন যে এটা কিভাবে সম্ভব, তখন দেখা গেল যে ওই যে ব্যক্তিকে উনি যে অর্থ দান করেছিলেন একটা বস্ত্র কেনার জন্য, সেই ব্যক্তি ওই পয়সা দিয়ে বস্ত্র না কিনে, উনি আসলে ছিলেন একজন ধীবর, অর্থাৎ জেলে মাছ ধরে বেড়াতেন। উনি কিনলেন একটা জাল, মাছ ধরার জাল, এবং ওই জালে শত শত মাছ ধরা পড়ে মানে হত হলো। এই যে পক্ষান্তরে পাপ, মানে আমি কারোর জন্য কিছু করলাম এবং তার মাধ্যমে পাপ হলো, সেই পাপেরও ভাগীদার আমি, শাস্ত্র তাই বলছে। অর্থাৎ আহ জ্ঞানত বা অজ্ঞানত যদি আমার দ্বারা কোনো অন্যায় কাজ হয়ে থাকে কোথাও, সেই কর্মের ভাগীদারও কিন্তু আমি, যেটা রামায়ণের আপনারা যে রত্নাকর দস্যুর গল্প পড়েছেন সেখানে পাবেন, যে আপনি আপনার সন্তানের জন্য একটা অন্যায় করছেন, বা আপনি আপনার বাবা মায়ের জন্য অন্যায় করছেন, বা স্বামীর জন্য করছেন, হোয়াট এভার, আপনি যদি অন্যায় আর অন্য কারোর জন্যও করে থাকেন, সম পরিমাণ দোষে আপনি দুষ্ট। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সারাদিনের এই যে 5 নম্বর কর্ম, অর্থাৎ প্রায়শ্চিত্ত কর্ম, আমরা জানি না যে আমরা সারাদিনে কোন কর্মটা করে ফেললাম যেটা অন্যায় রয়েছে। তো সেটার জন্যও কিন্তু ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত, যে আজ সারাদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি যদি কোনো অন্যায় কর্ম করে থাকি, তার জন্য ঈশ্বর আমায় ক্ষমা করুন। এটা আমাদের, বিশেষ করে আমরা যারা জ্যোতিষ, আমাদেরকে অষ্টম নিয়ে কাজ করতে হচ্ছে। প্রতি মুহূর্তে আপনার সামনে একজন ক্লায়েন্ট, সে মিথ্যে কথা এসে বললো আমার বউ এই করছে, তাই করছে, সেই করছে, এমন কিছু করে দিন, যাই হোক, আমরা চেষ্টা করলাম আমার ক্লায়েন্টটার সেই সাময়িক সমস্যার থেকে মুক্তি দেওয়ার, অথচ দেখলাম যে ঘটনাটা হয়তো পুরো উল্টো ছিল। তাহলে এই যে আমরা করছি, তাতে কিন্তু সেই পাপের ভাগীদারটা আমরাও হচ্ছি। তো এই গেল মোটামুটি আজকের পরিচয় পর্ব ক্লাস বা প্রথম ক্লাস। আর কি কারোর কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন আছে ম্যাম। হ্যাঁ, বলুন। আপনি একটা পয়েন্ট বললেন যে রাশি হলো মন মানসিকতা, যেটা চন্দ্রের দ্বারা প্রভাবিত হয়। সেকেন্ড প্রশ্ন ছিল লগ্ন। সেকেন্ড যেটা আপনি বলেছিলেন লগ্ন, যেটা সম্পূর্ণ নিজেকে ডিফাইন করছে, তাই তো? একদম। আর তৃতীয় একটা কি বলেছিলেন, ওটা আমি ঠিক বুঝতে পারলাম না। এই রে, তৃতীয় ওয়ার্ডটা আমি কি বলেছিলাম এখন তো আমারও মনে নেই। আচ্ছা, আপনি এই রেকর্ডেড ভিডিওটা পেয়ে যাবেন, আপনি কেটে কেটে তখন একটু হুম, দেখে নেবেন। ঠিক আছে, চলবে। ম্যাম বলেন স্যাটার্নের 7.5 এই মুন সাপেক্ষে আমি বার করা হয়, বলেছিলাম এটা বলেছিলেন। সাড়ে সাতির ক্ষেত্রে আমরা হ্যাঁ হ্যাঁ রাশি হিসাবে সব দেখা হয়। হ্যাঁ, এটা বলেছিলেন, হ্যাঁ। আচ্ছা, আমি আমি না একটু সবাইকে রিকোয়েস্ট করব, বিশেষ করে মেয়েদেরকে বলবো, কারণ মেয়েদের ধৈর্য ছেলেদের তুলনায় বেশি, আমি অন্যান্য ক্লাসগুলো থেকেও দেখেছি, তারা বেশ অনুশীলনের বিষয়ে বেশ মাকা। তো যারা নোট লিখছেন, তাদের মধ্যে প্রতিদিন যে একজনকে দায়িত্ব নিতে হবে এমন নয়, কিন্তু আপনারা চেষ্টা করবেন বাকিদের একটু এই নোটটা গ্রুপের মধ্যে শেয়ার করে দেওয়ার। আর এটা যত্ন সহকারে করবেন। আপনারা এই যে গ্রুপটা, আপনারা একটা ফ্যামিলি হয়েছেন, আর আমরা এখন ঋষিবাণী পরিবার, আমরা ঋষিবাণী পরিবারের অংশ, আমাদের পরিচয়ই হচ্ছে আমরা ঋষিবাণী, এবং সেটা যে কতটা গর্বের আরেকটু গেলে পরে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। তো সেই কারণে আপনারা, আমি বলবো যে আপনাদের মধ্যে সেইটুকু বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠুক, আপনারা একে অন্যকে একটু হেল্প করবেন। গ্রুপের মধ্যে অনেক রকম প্রশ্ন, দেখুন আমিও কর্মব্যস্ত থাকি, স্যারও থাকেন, সব সময় যে আমিও পারবো যে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের ধরে ধরে উত্তর দিতে,
সেটা নাও সম্ভব হতে পারে, আমি চেষ্টা করি, অন্তত 90% চেষ্টা করি। তারপরেও যদি এমন কোনো প্রশ্ন গ্রুপে আসে যেটা আপনাদের বন্ধুরা জেনে থাকেন যে এটা ম্যাম পড়িয়েছিলেন এটার উত্তরেই, সেটা একটু আপনারা একে অন্যের মধ্যে শেয়ার করে নেবেন, আর নোটগুলো আপনারা একটু গ্রুপে শেয়ার করে দেবেন। এই হ্যালো ম্যাম। হ্যালো। ঠিক আছে, তাহলে হ্যালো। আজকের ক্লাস আমরা এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী হ্যালো। ক্লাস আগামী বৃহস্পতিবার হবে, সেটা সম্ভবত স্যার নেবেন। আর আমার সঙ্গে তাহলে তারপরে বৃহস্পতিবার আবার দেখা হবে। আপনাদের একটা কথা একটু বলে রাখি যে আপনাদেরকে আমরা সিলেবাস দিয়েছি, কোন সময় কোন ক্লাসগুলো হবে তা না ডিটেল ওর মধ্যে লেখা আছে, তো সেইগুলো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। গ্রুপে পড়া চলাকালীন, যেহেতু আমি আগেও বলেছি আমাদের অনলাইন পড়া, তো অনেক বক বক শুনতে হবে ম্যাডামের। আপনারা হয়তো সেক্ষেত্রে কখনো কখনো একটু বোর হয়ে যেতে পারেন। অনেক প্রশ্ন তৈরি হবে, মূল কথা হচ্ছে আপনাদের অনেক প্রশ্ন তৈরি হবে, কিন্তু সকলের প্রশ্নের উত্তর আজকে প্রথম দিনের ক্লাস ছিল, ইটস ওকে, কিন্তু এরপরে আমাদের পড়ালেখাটা অনেক বাড়বে, এবং সেই ক্ষেত্রে প্রত্যেকের প্রশ্নের উত্তর ক্লাসের মধ্যে দিয়ে দেওয়া সম্ভব হবে না। আপনারা সেগুলো লিখবেন, লিখে গ্রুপে আপনারা জানাবেন, প্রত্যেকের উত্তর আমরা গ্রুপে দিয়ে দেবো। ক্লাসে একটু মৌন থাকার চেষ্টা করতে হবে, এইটুকু আপনাদের কাছে অনুরোধ যে একটু মন দিয়ে শুনবেন, তাহলে অবশ্যই সঠিকভাবে শিখতে পারবেন। তাহলে আজকে এই ম্যাম ম্যাম পর্যন্ত। সিলেবাসটা পাইনি, ওটা কোথা থেকে পাবো একটু? আবার বলুন, সিলেবাসটা তো সিলেবাস 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 তো গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, যারা যারা পাননি তারা একটুখানি আবার গ্রুপে কমেন্ট করবেন, আমি দিয়ে দেবো। ঠিক আছে, ম্যাম রেকর্ডিংটা ম্যাম কোথায় পাবো? রেকর্ডিংটা? গ্রুপে আপনাদের 225 গ্রুপে যাবতীয় আপনাদের ক্লাস রিলেটেড যাবতীয় যা কিছু, ওটাই আপনাদের ঘর বাড়ি। সেই ঘর বাড়িতে আপনারা এই 20-22 জন বাস করবেন, সবকিছু ওখানে পেয়ে যাবেন। ম্যাম সেমিস্টারের এর ব্যাপারটা কিছু কি? কি নোটস দেওয়া হবে? সেমিস্টারের ব্যাপার হচ্ছে প্রথম 6 মাস পড়াশোনাটা কমপ্লিট হলে, প্রথম 6 মাসের যে সিলেবাসটা আছে ওটা কমপ্লিট হলে আপনাদের অনলাইন একটা এক্সাম নিয়ে নেওয়া হবে। আপনাদের বাড়িতেই কোশ্চেন এবং অ্যান্সার শিট আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। আপনারা সেখানে 5 ঘন্টার একটা পরীক্ষা দেবেন। সেই পরীক্ষাটা দেওয়ার পরে আপনাদের যে উত্তরপত্র সেটা প্রথমে সফট কপি আপনারা অনলাইনে পাঠাবেন, পরে বাই পোস্ট আপনারা এই আমাদের ঋষিবাণীতে ওই যে হার্ড কপিটা যেটা আপনারা লিখছেন সেটা পাঠিয়ে দেবেন। তারপরে আমরা আপনাদের খাতা দেখবো, আপনাদের নাম্বার দেবো, এবং তারপর আপনারা সার্টিফিকেটটা পাবেন। ঠিক আছে, ম্যাম আপনারা কি কোনো ঠিক নোটস আছে। প্রোভাইড করবেন? একদম একদম, যখন নোটের প্রয়োজনীয়তা আসবে তখন নোট প্রোভাইড করব। আর এই প্রত্যেক দিনের ক্লাসটাই আপনাদের নোট, এই দায়িত্বটাই হচ্ছে আপনার নিজের নোটটা নিজের তৈরি করার। আপনি অনেক বই পাবেন, মোটা মোটা বড় বড় ছোটখাটো মাঝারি অনেক রকম বই পাবেন, কিন্তু আসলে জ্যোতিষটা গুরুমুখী বিদ্যা, তো তো বই পড়ে খুব রপ্ত করা অবশ্যই যায়, কিন্তু পুরোপুরি রপ্ত আপনি করতে পারবেন না। তাই বই একটা যদি আপনার না মনে হয়, কনফিউশন থাকে অনেক। হ্যাঁ, যদি আপনাদের বই মনে হয় বই আপনারা কিনে নেবেন। সাথে এই যে ক্লাসটা আপনারা প্রতিদিন করছেন, এই প্রতিদিনের ক্লাসটা আপনারা নিজেরা নিজেদের মতো নোট ডাউন করবেন, সেটা সংরক্ষণের দায়িত্ব আপনার নিজের। তারপরেও কিছু নোটস আমরা যেটা প্রয়োজনীয় সেটা আমরা গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, চলুন আজকে তাহলে এই পর্যন্ত। শুভরাত্রি, সকলে খুব ভালো থাকুন। শুভরাত্রি ম্যাম। একদম, গুড নাইট। ম্যাম। গুড নাইট শুভরাত্রি, ম্যাম। শুভরাত্রি, শুভরাত্রি। আচ্ছা, আপনারা একটু যারা যারা